যে হিস্ট্রি বলতে পারো, এই হিস্ট্রি বলছি তোমার স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার, সায়েন্স। এবার যেহেতু আমরা গ্রাজুয়েট লেভেল, আন্ডার গ্রাজুয়েট লেভেল সায়েন্স, আমাদের কিন্তু এই বায়ো সায়েন্সের সাথে সাথে ফিজিক্যাল সায়েন্সটাও সমান গুরুত্বপূর্ণ। আজকের ক্লাস যদিও বায়ো সায়েন্স রয়েছে, আমাদের এমনি ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে আলাদা ফ্যাকাল্টি থাকবেন, এটা বায়ো সায়েন্সের ক্লাস। তো এই ক্লাসে শুধুমাত্র বায়ো সায়েন্স নিয়ে ডিসকাশন হবে। গতকাল যারা সিক্রেট কোড পাঠিয়েছিলে তাদের সবার কাছে দেখো রেকর্ডিং ক্লাস চলে গেছে। আবারও বলছি, গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে না। এই কথাটা যত তাড়াতাড়ি বুঝতে পারবে তোমার জন্য ভালো, যদি ক্লাসগুলো কন্টিনিউ করতে হয় তো। এই আর কি ব্যাপার। কারণ তুমি এর পরবর্তীতে হাজারবার রিকোয়েস্ট করলো বা বারবার মেসেজ করলো, তার কোনো সেই মানে সেই অর্থে তুমি কোনো রেসপন্স পাবে না, বা সেটাকে পোলাইটলি ইগনোর করা হবে। আমি চাই তাদের কাছেই পৌঁছাক। কারণ তুমি খেয়াল করে দেখো যে গ্রুপে রয়েছে, সে গ্রুপের মেম্বার কত। তাহলে শুধু শুধু আমি কেন উলুবনে মুক্ত ছড়াবো? কেন আমি গ্রুপে থাকা বাকি লোকজনদের, যারা শান্তিপ্রিয়, যারা গ্রুপের মধ্যে একটু থাকা, খাওয়া, ঘুমানোর সুযোগ পাচ্ছে, আমি কেন তাদেরকে শুধু শুধু রেকর্ডিং ক্লাস, পিডিএফ নোটস পাঠিয়ে ডিস্টার্ব করবো? তাই আমি এগুলো করতে পারবো না, তাদেরকে আমি ডিস্টার্ব করতে পারবো না। তাই এগুলো কিন্তু সব ইন্ডিভিজুয়ালি সিক্রেট কোডের মাধ্যমেই যাবে। এই ব্যাপারটা মাথায় রেখে দিও। কোনো অবস্থাতে কিন্তু গ্রুপে কোনো কিছু পাবে না। গ্রুপে ওই ইয়ে যে লাইভ ক্লাসের লিঙ্ক যেগুলো পেয়েছো ওইগুলো শুধু পাচ্ছ। আর তোমাদের সাথে দেখবে একটা টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক শেয়ার করে দিয়েছি। এই টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপে জয়েন করে যাও। ওখান থেকে প্রচুর ইনফরমেশন পেয়ে যাবে। প্রতিদিনের তোমার যে রেগুলারের পড়াশোনা, রেগুলারের যে তোমার চাহিদা, সেগুলো দেখবে তুমি ওখান থেকে পেয়ে যাচ্ছ। সেগুলো দেখবে তোমার ওখান থেকে মিটে যাচ্ছে। আমি বলবো অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ চ্যানেল বা টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে যাও, ওখানে থাকো। ওখান থেকে তুমি প্রচুর উপকার পাবে। ডেফিনেটলি তুমি প্রতিদিনের তোমার যা যা চাহিদা ওখান থেকে পেয়ে যাবে। আমি যদি স্পেসিফিক বলি, তাহলে হোয়াটসঅ্যাপ চ্যানেল যেটা রয়েছে সেখান থেকে রিক্রুটমেন্ট সংক্রান্ত যা যা রকমের নিউজ, সেটা স্টেট লেভেল, সেন্ট্রাল লেভেল বা একদম লোকাল লেভেলের, তার সমস্ত কিছু তুমি ওখান থেকে ডিটেলসে পুঙ্খানুপুঙ্খ পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেল থেকে রেগুলারের মক টেস্টের কোশ্চেন দেখো, সাবজেক্ট ওয়াইজ রেগুলার মক টেস্টের কোশ্চেন। আমি জানি না এখানে কেউ আছো কিনা, এরকম কেউ আছো যে টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে গেছো? কেউ আছো এরকম যে টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে আছো? কেউ নেই তার মানে, তাই তো? শেয়ার করেছিল, আচ্ছা একজন আছো, আচ্ছা দুজন আছো, ঠিক আছে, অসুবিধা নেই, দুজন থাকলেই হবে, সবাই থাকার দরকার নেই। বিশ্বাস করো, এই কয়েক লাখ ক্যান্ডিডেট পরীক্ষায় ফর্ম ফিল আপ করবে, আর কয়েকজন মাত্র চাকরি পাবে। প্লিজ সবাই থাকবে না। আর ওটারও একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে, সবাই থাকলে জায়গা দিতে পারবে না। ওই একই রকম মিড ডে মিলে কম পড়ে যাবে, ঠিক আছে? কত রান্না করবে কি? মিড ডে মিলে কম পড়ে যাবে। সবাই থাকার দরকার নেই। সবার উপকার হয়ে গেলে আবার খুব ক্ষতি হয়ে যাবে। চলো, স্যার জয়েন করে গেছে, আমরা ক্লাসটা শুরু করে দিই। ক্লাস শেষ হওয়ার পর তারপরে যদি তোমরা পারমিশন দাও, আমি অবশ্যই কথা বলবো। যেটা বলার যে ক্লাস যেখানে শেষ হবে আমি সেখান থেকে জয়েন করবো, এবং সেখানে তোমার সাথে আমি সিক্রেট কোড শেয়ার করে দেবো, যাতে করে তোমার সময় নষ্ট না হয়। ঠিক আছে? অ্যাটলিস্ট আমি তোমার সময় মূল্য দিতে জানি, তোমার সময় যাতে নষ্ট না হয়। এবার সিক্রেট কোড শেষ হয়ে গেল, আমি অফিসিয়ালি ক্লাস ওখানে শেষ করলাম। এরপর যদি তোমরা পারমিশন দাও, তাহলে আমার দু চারটে কথা বলতে পারো। গতকাল যে কথাগুলো বাকি রয়েছে সেগুলো যদি মনে হচ্ছে না শুধু শুধু সময় নষ্ট হবে, মোবাইলের ডেটা নষ্ট করে লাভ নেই, তার হলে অনেক কিছু কাজ রয়েছে, অনেক কিছু দেখতে হবে, তাহলে বলবো দরকার নেই, আমি রেখে দেবো। আর যদি তোমরা বলো না না দরকার আছে, তাহলে আমি ডেফিনেটলি ক্লাসের পর আবার শেয়ার করবো। আপাতত ক্লাসটা শুরু হোক, ক্লাসটা স্যারকে করতে দাও, একটু মন দিয়ে ক্লাসটা শোনো। আবারও বলছি, রেলের জন্য সায়েন্স খুব গুরুত্বপূর্ণ বললে বোধহয় অতটাও গুরুত্ব দেওয়া হয় না। মানে আমরা খুবের থেকেও যদি একটু বেশি বলি, কারণ আমি নামে বলছি, রেলের যে জেনারেল অ্যাওয়ারনেস পার্ট রয়েছে, সেখানে আমরা যদি এইভাবে লিখি যে কোনটা গুরুত্বপূর্ণ, সেই হিসাবে তাই হলো স্ট্যাটিক জি কারেন্ট অ্যাফেয়ার্স, তারপরে বলবো সায়েন্স। আমার মনে হয় দ্বিতীয় গুরুত্বপূর্ণ জায়গা সায়েন্স, দ্বিতীয় গুরুত্বপূর্ণ জায়গা, এবং যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন করে। মানে তুমি জাস্ট ওই একটু কিছু জেনে গেলে আর দু চার পাতা পড়ে গেলে, কিছু একটু স্টাডি মেটেরিয়াল বা পিডিএফ নোটস পড়লে, এদিক ওদিক থেকে বাজার চলতে চারটে বই কিনে পড়লে, তাতে আর যাই হোক রেল হবে না। রেল কিন্তু তোমাকে একটু ঝাঁকিয়ে বাজিয়ে নাড়িয়ে দেখে নেবে যে তুমি সুর তাল ছন্দে ঠিকঠাক তোমার আসতে পারছো কিনা, তাল গান ঠিকঠাক আছে কিনা। যাই হোক,
আর তোমার দিক থেকে কমেন্ট বক্স খোলা থাকছে, কোনো প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট বক্সে মেসেজ করো, যেহেতু মাইক্রোফোন বন্ধ থাকবে এই কয়েকদিনের জন্য, বন্ধ থাকবে এই আর কি। যাই হোক, গুড ইভিনিং স্যার, ওয়েলকাম ক্লাসে। দেখুন আপনি শেয়ার করতে পারবেন, আনমিউট করতে পারবেন। হ্যাঁ, গুড ইভিনিং স্যার, একটু আমাকে টাইম দিন, আমি পেজটা সেট আপ করে নিয়ে শুরু করছি। হ্যান্ড রেজ করার কোনো দরকার নেই ভাই। স্যার কথা শোনা যাচ্ছে এবং স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একবার একটু আপনি কনফার্মেশন করবেন স্যার। একদম স্যার, সাউন্ড ক্লিয়ার আছে, স্ক্রিন ক্লিয়ার আছে। থ্যাংক ইউ স্যার। ওকে ওকে স্যার, ওকে আমি শুরু করছি। তো স্টুডেন্ট, স্যার তো মোটামুটি বললেন তোমাদেরকে যে কিরকম কি কি বৃত্তান্ত। তো আজকে আমি তোমাদেরকে যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করব সেই সাবজেক্টের নাম হচ্ছে বায়োলজি। এবং তোমরা জানো যে রেলের একটা ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে সায়েন্স, এবং সায়েন্সের যদি আমরা বলেছি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে আমাদের বায়োলজি। তো বায়োলজি থেকে কিন্তু আমাদের প্রচুর প্রচুর কোশ্চেন আসবে আমাদের রেলওয়ে এক্সামিনেশন। তো সেই ক্ষেত্রে আমাদের প্রথমেই আগে যেটা জানতে হবে যে আমাদের যে রেল, এই রেলের সিলেবাস কি আছে কি নেই। তাহলে প্রথমে আমাকে যেটা জানতে হবে কি, আমাদের এনিমেল সেল বা প্রাণী কোষ, অর্থাৎ তুমি প্রাণী আমি প্রাণী, তোমার দেহে যে কোষ আছে আমার দেহে যে কোষ আছে, এই যে দুটোর যে কোষ আছে এই জিনিসটাকে আমরা কি বলবো, প্রাণী কোষ বলবো। ঠিক একইভাবে আমরা যেমন প্রাণী, কিছু উদ্ভিদও আছে, সেই উদ্ভিদগুলোর মধ্যে কি হয়েছে, কিছু বা উদ্ভিদ দেহে যে কোষগুলি বর্তমান থাকে তাকে আমরা কি বলবো, উদ্ভিদ কোষ বলবো। যে যখন আমাদের অনেকগুলো প্রাণী কোষ একত্রে অবস্থান করবে তখন তাকে কি বলা হয়, এনিমেল টিস্যু বা প্রাণী টিস্যু। আর যখন আমাদের অনেকগুলি উদ্ভিদ কোষ এক জায়গায় থাকবে তখন তাকে আমি কি বলবো, তখন তাকে আমি বলবো হচ্ছে কি, যে আমার উদ্ভিদ টিস্যু বা প্লান্ট টিস্যু। এর পরবর্তী চ্যাপ্টারের নাম হচ্ছে আমাদের কি, এর পরবর্তী চ্যাপ্টারের নাম হচ্ছে জেনেটিক্স। তাহলে দেখো, জেনেটিক্স বলতে আমরা যেটুকুনি বুঝি, কি বুঝি স্যার, না জেনেটিক্স বলতে আমরা বুঝি যে আমাদের কি, না আমার পিতামাতার বৈশিষ্ট্য আমার মধ্যে, এবং এবং আমার স্ত্রীর বৈশিষ্ট্য আমার সন্তান সন্ততির মধ্যে, যে বৈশিষ্ট্য বা ধর্মের জন্য একজন থেকে অপর জনতে, অর্থাৎ জন্মিত জন থেকে অপত্য জনতে সঞ্চারিত হয়, তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো হচ্ছে আমাদের জেনেটিক্স বলবো। ওকে, এই জেনেটিক্স এর পরবর্তী যে জিনিসটা আছে সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো, সেই জিনিসটার নামটাকে আমরা বলবো হচ্ছে আমাদের বায়ো এভিলিউশন, অর্থাৎ জৈব বিবর্তন। বায়ো এভিলিউশন জিনিসটা কি জিনিস স্যার, একটু ভালো করে বুঝুন। না, বায়ো এভিলিউশন জিনিসটা মানে হচ্ছে মানুষ দিনকে দিন যে তার চারিত্রিক, গঠনিক ইত্যাদি প্রভৃতি বৈশিষ্ট্যতে যে আপডেট হয়ে যাচ্ছে, এই আপডেট হয়ে যাওয়ার যে ব্যাপারটা, এই জিনিসটাকে আমরা কি বলবো, এই জিনিসটাকে আমরা বলবো আমাদের বায়ো এভিলিউশন বা জৈব বিবর্তন। এই জিনিসটাকে আমি কি বলবো, এই জিনিসটাকে আমি বলবো বায়ো এভিলিউশন বা জৈব বিবর্তন। এইবার আমাদের যে মানুষ বা অন্যান্য প্রাণী, অন্যান্য উদ্ভিদ, আমাদের কাছে প্রচুর পরিমাণে প্রাণী ও উদ্ভিদ আছে, এবং তাদের এক এক জোনার ধর্ম, এক এক রকম, এক এক জোনার বৈশিষ্ট্য
এক এক রকম। এই যে এক এক জনার ধর্ম এক এক রকম, এক এক জনার বৈশিষ্ট্য এক এক রকম, এর জন্য কি হয় আমাদের এক একটা অ্যানালিসিস করতে হবে। তাহলে ধরে নাও তুমি ইন্ডিয়াতে থাকো, তুমি একটা প্রাণীকে যে নামে চেনো আমেরিকার লোক সেই নামে চেনে না, অস্ট্রেলিয়ার লোক অন্য নামে জানে, আফ্রিকার লোক অন্য নামে জানে। তাহলে এটা তো একটা আমাদের বিজ্ঞানের পরিভাষাতে মেজর ড্রব্যাক ইন আওয়ার সায়েন্টিফিক রিসার্চ। তো এই সায়েন্টিফিক রিসার্চে যাতে এই ড্রব্যাকটা না হয় তার জন্য আমাদের যে জিনিসটা সাহায্য নিতে হয় সেই জিনিসটাকে আমরা বলবো কি ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস। সেই জিনিসটাকে আমরা কি বলবো ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস। অর্থাৎ আমাদের যে কোনো যখন একটা জিনিস থাকছে সেই জিনিসটাকে কি বলছি না সেই জিনিসটা আমাদের ট্যাক্সোনমি তার গণ এবং প্রজাতির উপর ভিত্তি করে আমরা তার একটা নাম দেব, যেটাকে আমরা নাম কি বলছি বিজ্ঞানসম্মত নাম, এবং যেটা আমাদের ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড। এবং এই যে আমাদের এটা আছে এই শ্রেণীবিন্যাসের জনক বলা হয় বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে। এবং আমাদের এই যে শ্রেণীবিন্যাস আছে এই শ্রেণীবিন্যাসটা আমাদের কে মানে কিসের ভিত্তিতে করা হয়েছে না এই শ্রেণীবিন্যাসটা আমাদের গণ ও প্রজাতির ভিত্তিতে করানো হয়েছে, গণ ও প্রজাতির ভিত্তিতে কি হয়েছে করানো হয়েছে। ক্লিয়ার হয়েছে না হয়নি বলো? ক্লিয়ার। চলো এবার চলে এসো কি প্রোটিস্টা প্রোটোজয়া। অর্থাৎ আমাদের শরীরে বিভিন্ন রকমের রোগ হয়, সেই বিভিন্ন রকমের রোগ কেন হয়, সেই বিভিন্ন রকমের রোগ কেন হয় তার কারণ কি, তাদের ডিউরেশন কতদিন ইত্যাদি প্রভৃতি আমাদের প্রোটিস্টা প্রোটোজয়া ও পরিফেরা হচ্ছে আমাদের এক রকমের প্রজাতি। এবার চলে এসো ডাইজেস্টিভ সিস্টেম বা পাচন তন্ত্রে। ডাইজেস্টিভ সিস্টেম বা পাচনতন্ত্র জিনিসটা কি স্যার না ডাইজেস্টিভ সিস্টেম বা পাচনতন্ত্র জিনিসটা হচ্ছে এটা যে যখন আমাদের কোনো একটা আমরা খাবারকে খাচ্ছি, সাপোজ আমি একটা ফল খেলাম বা আমি কোনো মাংস খেলাম, তাহলে ফল বা মাংস আমি মাংসের কথাই ধরছি, মাংসের মধ্যে কি আছে স্যার প্রোটিন আছে। তাহলে স্যার আমি মাংস খেলেই কি আমার দেহে প্রোটিন চলে এলো? না, মাংস খেলে প্রোটিন আসে না। মাংসটা খেয়ে তুমি যদি হজম করতে পেরেছো বা তোমার দেহের মধ্যে সেটাকে পাচনের করতে পেরেছো তাহলে তুমি যেটা পাবে সেইটা হচ্ছে কি পাবে তোমার ডাইজেস্টিভ সিস্টেম বলা হচ্ছে। তাহলে সেটার জন্য প্রথমে তোমার মুখবিহর এখানে তাকে লালা দিয়ে নরম করতে হবে, লালা দিয়ে নরম করার পরবর্তীতে তোমাকে সেই জিনিসটাকে কি করতে হবে, সেই জিনিসটাকে তোমাকে দাঁত দিয়ে চিবাতে হবে এবং ছোট ছোট টুকরো করে সেটা তোমাকে খেতে হবে। তো এই যে পদ্ধতিতে আমাদের আমাদের কোনো খাবার আমাদের দেহে পুরো পাচন হয় সেই জিনিসটাকে আমরা কি বলবো, সেই জিনিসটাকে আমরা বলবো পাচন তন্ত্র বলবো, সেই জিনিসটাকে বলবো কি পাচন তন্ত্র বলবো। ওকে, এবার চলে এসো কোথায়, এবার চলে এসো আমাদের সার্কুলেটরি সিস্টেমে। দেখো সার্কুলেটরি সিস্টেম কি জিনিস না সার্কুলেটরি সিস্টেম জিনিস যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের রক্ত সংবহন তন্ত্র। দেখো তোমার দেহে হৃৎপিণ্ড আছে, এই হৃৎপিণ্ডের কাজ কি রক্তকে পাম্প করা। তাহলে রক্তকে যখন তুমি পাম্প করবে তখন এই হৃৎপিণ্ডটা একবার সংকোচন হবে এবং একবার প্রসারণ হবে। যখন আমাদের হৃৎপিণ্ড সংকোচন হবে তখন এই জিনিসটাকে আমরা কি বলবো, এই জিনিসটাকে আমি বলবো হচ্ছে কি না আমাদের ভালো করে মাথায় রাখবে সিস্টোল। এবং যখন আমাদের হৃৎপিণ্ডটা প্রসারণ হবে তখন এই জিনিসটাকে আমরা কি বলবো, তখন এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে ডায়াস্টোল। তাহলে আমাদের হৃৎপিণ্ড সংকোচন হলে তাকে বলে সিস্টোল এবং হৃৎপিণ্ড প্রসারণ হলে তাকে বলে ডায়াস্টোল। এবার যখন সংকোচন হচ্ছে এবং প্রসারণ হচ্ছে অ্যাজ আ রেজাল্ট আমাদের কাছে কি হচ্ছে, আমাদের কাছে
কি না রক্ত সারা দেহে সঞ্চারিত হচ্ছে। রক্ত কি হচ্ছে? রক্ত সারা দেহে সঞ্চারিত হচ্ছে। এই যদি রক্ত সারা দেহে সঞ্চারিত হয়ে থাকে তাহলে কি হবে না, আমাদের যেটা হবে, মাথায় রাখবে কি, রক্ত কার মাধ্যমে সঞ্চারিত হচ্ছে? দুটো জিনিসের মাধ্যমে, একটা হলো শিরা আর একটা হলো ধমনী। আমাদের ইন জেনারেলি ধমনীর মাধ্যমে বিশুদ্ধ রক্ত প্রবাহিত হয় এবং শিরার মাধ্যমে আমাদের কি হয়? দূষিত রক্ত প্রবাহিত হয়। ঠিক আছে, তাহলে কি বললাম? ধমনীর মাধ্যমে আমাদের বিশুদ্ধ আর শিরার মাধ্যমে আমাদের দূষিত। এইবার কি হয়েছে? এইবার যে জিনিসটা হয়েছে কি, প্রত্যেকটা জিনিসের ব্যতিক্রম থাকে, ঠিক তেমনি এরও ব্যতিক্রম আছে। কি ব্যতিক্রম আছে? প্রথম কথা যেটা ব্যতিক্রম আছে সেই ব্যতিক্রমটা কি? নাম্বার এক নম্বর নাম্বার এক কি আছে? নাম্বার এক যেটা আছে সেটা হচ্ছে যে আমার যখন কোনো কিছু একটা ধমনী বা শিরার আগে মহা কথাটা ইনক্লুডেড থাকবে, তাহলে কথাটা কি হবে? মহাশিরা বা মহাধমনী কথাটা ইনক্লুডেড থাকবে। তখন আমাদের কি হবে জিনিসটা? তখন আমাদের কিন্তু উল্টে যাবে, মানে শিরার মধ্যে দিয়ে ইন জেনারেলি দূষিত রক্ত প্রবাহিত হয়, তাহলে মহাশিরার মধ্যে দিয়ে বিশুদ্ধ রক্ত প্রবাহিত হবে। উল্টোটাও ঠিক, স্যার ধমনীর মধ্যে দিয়ে বিশুদ্ধ রক্ত প্রবাহিত হয়, তার মানে আমাদের মহাধমনের মধ্যে দিয়ে কিন্তু আমাদের দূষিত রক্ত প্রবাহিত হবে। ক্লিয়ার হয়েছে? হয়ে গেল। এবার প্রশ্নটা হচ্ছে, আমাদের এই যে রক্ত আছে এই রক্তকে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির উপর ভিত্তি করে বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার কি হয়েছে? 4 ভাগে ভাগ করেছেন। কি কি? এ, বি, এবি, ও। এর মধ্যে আমাদের যে এবি গ্রুপের রক্ত আছে একে বলা হয় সার্বিক গ্রাহিতা, এবং আমাদের যে ও গ্রুপের রক্ত আছে একে বলা হচ্ছে কি? আমাদের সার্বিক দাতা। ওকে কি বলা হচ্ছে? একে বলা হচ্ছে কি? আমার সার্বিক দাতা। ক্লিয়ার না? ক্লিয়ার না? ওকে, বুঝতে পেরেছো? চলো এবার চলে এসো আমাদের রেসপিরেটরি সিস্টেমে। রেসপিরেটরি সিস্টেম মানে কি? আমাদের শ্বসন তন্ত্র। অর্থাৎ আমাদের দেহে শ্বসন তন্ত্র কিন্তু সার্কুলেটরি সিস্টেম, নার্ভাস সিস্টেমের মতনই একটা ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এবং আমাদের এই যে শ্বসন আছে এই শ্বসনকে তো তোমরা ইন জেনারেলি জানোই যে আমাদের সবাত শ্বসন, অবাত শ্বসন দুই ভাগে ভাগ করা যাচ্ছে। এবং আমাদের যে শ্বসন আছে এই শ্বসনের আমাদের দুটি পার্ট আছে। একটা পার্টের নাম হলো গ্লাইকোলাইসিস আর একটা পার্টের নাম হলো ক্রেবস চক্র। তাহলে যদি আমাদের গ্লাইকোলাইসিস হয়ে থাকে সেটা আমাদের কোথায় হয়? সেটা আমাদের সাইটোপ্লাজমের সাইটোসেলে হয়। সেটা আমাদের কোথায় হয়? না সেটা আমাদের সাইটোপ্লাজমের সাইটোসেলে হয়। ক্লিয়ার হয়েছে না হয়নি বলো? এবার আমার এখান থেকে কি বলেছে? না এবার আমার এখান থেকে বলেছে হচ্ছে কি, যে আমার যদি কি হয়েছে না, ভালো করে বোঝো, কি ক্রেবস চক্র কোথায় হয়? ক্রেবস চক্র হয় হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়াতে হয়। ক্রেবস চক্র কোথায় হয়? ক্রেবস চক্র আমাদের মাইটোকন্ড্রিয়াতে হয়। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার না বলো? হয়েছে। এবার চলে এসো আমাদের এক্সক্রিটরি সিস্টেম বা রেচনতন্ত্র। এটা মানে কি? দেখো, আমরা যদি কোনো খাবার খেয়েছি তবে আমাদের রেচন পদার্থ হবে। কেন হবে স্যার? কারণ আমাদের খাবারের মধ্যে থেকে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট যেটুকু যা সংশ্লেষ হবার কথা সেটুকু সংশ্লেষ হয়ে গেল। ওকে, এইবার এই খাদ্য সংশ্লেষ হয়ে যাবার পরে আমাদের খাদ্যের মধ্যে কিছু অপাচ্য অংশ থাকে। খাদ্যের মধ্যে কি থাকে? খাদ্যের মধ্যে কিছু অপাচ্য অংশ থাকে। যেই খাদ্যের মধ্যে অপাচ্য অংশগুলি কি আমাদের? না আমাদের দেহের রেচন তন্ত্র হিসাবে বেরিয়ে যায়। এখন প্রশ্ন হলো, স্যার রেচন পদার্থ কি শুধু প্রাণীদের হয় নাকি উদ্ভিদেরও হয়? দেখো, রেচন পদার্থ আমাদের প্রাণীদেরও হয় ঠিক তেমন উদ্ভিদেরও হয়।
অর্থাৎ তোমার শরীরে যদি বিপাক ক্রিয়া হয়েছে তবে রেচন পদার্থ হবে, তুমি প্রাণী হও ছাই উদ্ভিদ হও। এখন প্রশ্ন হলো স্যার কাদের তাহলে পরিমাণ কম বেশি? না, ইন জেনারেলি মনে রাখবে যে আমাদের থেকে উদ্ভিদের রেচন পদার্থের পরিমাণ অনেক কম থাকে। তাহলে আমাদের থেকে কি হয়েছে, উদ্ভিদের যে রেচন পদার্থ আছে সেই উদ্ভিদের রেচন পদার্থটা কি আছে আমাদের অনেক কম আছে। এখন প্রশ্ন হলো যে আমাদের প্রাণীদের রেচন পদার্থ যেটা আছে সেটা কিসের কিসের জন্য হতে পারে? না, আমি প্রোটিন জাতীয় খাবার খাচ্ছি তার জন্য, ফ্যাট জাতীয় খাবার খাচ্ছি তার জন্য, এবং আমাদের কার্বোহাইড্রেট খাবার খাচ্ছি তার জন্য। উদ্ভিদ যেহেতু আমাদের কম পরিমাণে অর্থাৎ নর্মালি মাটি থেকে জল ও খনিজ লবণ শোষণ করে, এই জন্য আমাদের কি হয়েছে, উদ্ভিদ আমাদের যেটা করে সেটা হচ্ছে কি করে বলো না, রেচন পদার্থ কম করে। সেটা কি হতে পারে, বাকল মোচন হতে পারে বা ইত্যাদি ফল মোচন হতে পারে। এবং আমাদের যে উদ্ভিদের রেচন পদার্থ আছে সেটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা নাইট্রোজেন যুক্ত, একটা নাইট্রোজেন বিহীন। নাইট্রোজেন যুক্ত হলে তাকে তো বিহীন যুক্ত হলে তাকে কি বলবো আমরা, উপাক্ষার বলবো, তুমি নাম শুনেছো নিশ্চয়ই। তাহলে আমাদের এই রেচন পদার্থের মধ্যে আমাদের কি আছে না এটা আছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে আমাদের যে রেচন পদার্থ, রেচন পদার্থের আমাদের মেন রেচন অঙ্গকে, না আমাদের মেন রেচন অঙ্গ হচ্ছে আমাদের বৃক্ক। এই বৃক্কের গঠনগত কার্যগত এককের নামটা কি? এই বৃক্কের গঠনগত কার্যগত এককের নামটা হচ্ছে আমাদের কি, নেফ্রন। ওকে, এবার চলে এসো আমাদের নার্ভাস সিস্টেম। এবার চলে এসো কোথায় আমাদের, এবার চলে এসো আমাদের নার্ভাস সিস্টেম। ক্লিয়ার হয়েছে? নার্ভাস সিস্টেম জিনিসটা কি? নার্ভাস সিস্টেম জিনিসটা হচ্ছে আমাদের একবারে একটা টপ ক্লাসের সিস্টেম ইন আওয়ার বডি বা স্নায়ুতন্ত্র। নাহলে কি আমাদের দেহে কোনো একটি স্থান থেকে আমাদের ব্রেনে বার্তা পৌঁছানোর জন্য আমাদের যে জিনিসটা দায়ী সেই জিনিসটাকে আমরা কি বলবো, সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেম বলবো। অর্থাৎ সেই জিনিসটাকে আমরা কি বলবো, সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেম বলবো। এখন আমাদের যে নার্ভাস সিস্টেম আছে সেই নার্ভাস সিস্টেমকে আমরা কিভাবে কি দেখতে পারি? দেখো, যদি আমাদের কোনো একটা নার্ভাস সিস্টেম থাকে সেই নার্ভাস সিস্টেমকে আমরা ইন জেনারেলি তিন ভাগে ভাগ করতে পারি। কি কি? একটার নাম হলো অ্যাকশন, একটার নাম হলো ডেন্ডন, নাম্বার তিনের নাম হলো কি কোষদেহ। অ্যাকশন, ডেন্ডন ও কোষদেহ, এই তিনটে হচ্ছে কি আমাদের এটা। ক্লিয়ার হয়েছে কি? নাম্বার দুই কি? নাম্বার দুই হচ্ছে আমাদের যে নার্ভাস সিস্টেম আছে বা স্নায়ুতন্ত্র আছে, এই স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত এককের নাম কি? তাহলে মনে রাখবে যে আমাদের এই নার্ভাস সিস্টেমে গঠনগত কার্যগত এককের নাম হলো কি আমাদের নিউরন। গঠনগত কার্যগত এককের নামটা কি? গঠনগত কার্যগত এককের নাম হলো আমাদের নিউরন। ওকে, এবার চলে এসো কি আমাদের স্কেলিটাল সিস্টেম বা কঙ্কাল তন্ত্র। স্কেলিটাল সিস্টেম বা কঙ্কাল তন্ত্র, অর্থাৎ আমি যদি তোমার দেহ থেকে মাংসকে আলাদা করে কেটে ফেলে দিয়েছি, ঠিক আছে, তবে তোমার শরীরে হাড়ের যে স্ট্রাকচার থাকবে, তোমার শরীরে হাড়ের যে স্ট্রাকচার থাকবে সেই স্ট্রাকচারটাকে আমরা কি বলবো, না আমি বলবো স্কেলিটাল সিস্টেম বলবো। এবার চলে এসো কোথায় আমাদের এন্ড্রোকাইন সিস্টেম। এন্ড্রোকাইন সিস্টেম কি জিনিস? না, যেই সিস্টেমটা আমাদের স্বাভাবিক বুদ্ধি, বিকাশ, আবেগ, মেজাজ, শরীরের বিপাক, হরমোন ইত্যাদি নিঃসরণ করে, তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো হচ্ছে আমাদের এন্ডোক্রাইন সিস্টেম। অর্থাৎ আমাদের কখন কি করা উচিত, আমরা ভয় পেলে আমাদের অ্যাড্রিনালিন হরমোন ক্ষরণ হবে, আমি খুব লম্বা তার মানে কি হয়েছে আমার অতিকায়ত্ত রোগ হয়েছে, আমার এসিটিএইচ হরমোন ক্ষরণ হয়েছে, এই যে ব্যাপারগুলো আছে। অর্থাৎ আমাদের কোন সময় কোন হরমোন ক্ষরণ হবে,
আমাদের মেজাজ কোন সময় কেমন থাকবে, কেমন রাখা উচিত ইত্যাদি প্রভৃতি নিয়ন্ত্রণ করে কি আমাদের, ইত্যাদি প্রভৃতি নিয়ন্ত্রণ করে হচ্ছে আমাদের এন্ডোক্রাইন সিস্টেম। ওকে, এরপরে কি আছে আমাদের, এরপরে যে জিনিসটা আছে সেই জিনিসটার নামটাকে আমরা কি বলছি, সেই জিনিসটার নামটাকে আমরা বলছি রিপ্রোডাক্টিভ সিস্টেম। রিপ্রোডাক্টিভ সিস্টেম কি জিনিস স্যার, না যে পদ্ধতির সাহায্যে আমাদের জন্মিত জন্য, অর্থাৎ তোমার বাবা মার থেকে তুমি সৃষ্টি হয়েছ এবং তোমার স্ত্রীর থেকে বা তোমার এবং তোমার হাজবেন্ডের থেকে তোমার সন্তান সন্ততি সৃষ্টি হচ্ছে, এই যে পদ্ধতিটা আছে এই পদ্ধতিটাকে আমরা বলবো আমাদের রিপ্রোডাকশন সিস্টেম বা জননতন্ত্র। এই যে রিপ্রোডাকশন সিস্টেম আছে এই রিপ্রোডাকশন সিস্টেমকে ইন জেনারেলি তোমরা 4 ভাগে ভাগ করতে পারো। কি বললাম কথাটা, এই রিপ্রোডাকশন সিস্টেমকে তোমরা ইন জেনারেলি 4 ভাগে ভাগ করতে পারো। কি কি ভাগে ভাগ করতে পারো, 4 ভাগে। 1 নম্বর কি, 1 নম্বর যে জিনিসটা হচ্ছে কি, যে আমার অঙ্গজ জনন। নাম্বার 2 এর নামটা কি, অযৌন জনন। নাম্বার 3 এর নামটা কি, যৌন জনন। নাম্বার 4 এর নামটা হলো অপুংজনী জনন। অঙ্গজ জনন মানে কি, কোনো একটা অঙ্গ থেকে যদি আমাদের জনন হয়, যেমন আলু, চুপড়ি আলু ইত্যাদি প্রভৃতি। অযৌন জনন কি, যেখানে আমাদের কি হয়েছে গ্যামেটের মিলন হয় না, রেণুর মিলনের মাধ্যমে জনন সম্পন্ন হচ্ছে, তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো হচ্ছে আমাদের কি, না আমাদের অযৌন জনন। আর যৌন জনন কি, যৌন জনন জিনিসটা হচ্ছে যেখানে আমাদের দুটি গ্যামেটের মিলন হচ্ছে, এই দুটি গ্যামেটের মিলনের ফলে আমাদের অপত্যজনন তৈরি হচ্ছে, তাকে আমরা বলবো যৌন জনন। অপুংজনী জনন কাদের দেখা যায়, মৌমাছি, বোলতা ইত্যাদি প্রভৃতি যে প্রাণীগুলি আছে এদের ক্ষেত্রে আমাদের বা পতঙ্গদের ক্ষেত্রে মেনলি অপুংজনী জননটা দেখা যায়। ক্লিয়ার হয়েছে? এইবার এই যে 4টে জনন আছে এই 4টে জননের মধ্যে আমাদের মোস্ট যেটা কি, না মেন এবং কমপ্লেক্স অর্থাৎ জটিলতম জনন পদ্ধতি কি, জটিলতম জনন পদ্ধতির নামটা হচ্ছে কি বলে আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেম। তাহলে এইখানে আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেম বুঝে গেলেন। এরপরে তোমাদের যেটা আছে 3টে জিনিস আছে, ব্যাকটেরিয়া, ফাঙ্গি, অ্যালগি। অর্থাৎ মানব দেহে বা বিভিন্ন প্রাণীদের দেহে রোগ জীবাণু সৃষ্টিকারীর জন্য ব্যাকটেরিয়া, ফাঙ্গি ইত্যাদি আমাদের কাজ করে। ওকে, তাহলে দেখো তোমাদের এখানে মোট কথা 20টা চ্যাপ্টারকে পড়ানো হলো। তাহলে তোমরা যদি আমাকে প্রশ্ন করেছো যে স্যার এই 20টা চ্যাপ্টারই কি বায়োলজি সব, আমি উত্তর দেবো যে না, 20টা চ্যাপ্টার বায়োলজি সব না। তাহলে আর কি কি চ্যাপ্টার আছে, দেখো আরো তো প্রচুর চ্যাপ্টার আছে। তবে আমি তোমাকে এটুকুনি অ্যাসুরেন্স করতে পারি যে যদি তুমি এই 20টা চ্যাপ্টারকে প্রপার ওয়েতে পড়াশোনা করেছো তাহলে কিন্তু এর থেকে অ্যাবভ 90% কোশ্চেন তোমাদের আসবে। অর্থাৎ তোমাদের বায়োলজি কোশ্চেনের লায়ন্স পোরশন এই 20টা চ্যাপ্টার কিন্তু আমাদের ট্র্যাক করবে। ওকে, তাহলে এইটুকুনি বুঝতে পেরেছো প্রত্যেকে, কারোর কোনো বুঝতে অসুবিধা? এন্ডোক্রাইন সিস্টেমটা একবার রিপিট করুন। এন্ডোক্রাইন সিস্টেমটা কি জিনিস, এন্ডোক্রাইন সিস্টেমটা হচ্ছে এই জিনিস, জাস্ট তোমার শরীরের হরমোন, তোমার শরীরের আবেগ, তোমার শরীরের চিন্তা, বুদ্ধি ইত্যাদি প্রভৃতি জিনিসগুলো যে তন্ত্রের মাধ্যমে নিয়ন্ত্রণ হয় তাকে আমরা বলবো এন্ডোক্রাইন সিস্টেম। ওকে, চলো তাহলে আজকে আমি তোমাদের সঙ্গে যেই টপিকটা নিয়ে প্রথমেই আলোচনা করব সেই টপিকটা হচ্ছে বেসিক জিনিসটা। বেসিক জিনিস হচ্ছে আমাদের কোষ। এই যে কোষ, এর ইংরাজি নামটাও তোমরা মনে রাখবে, সেল। আগে তাহলে প্রথমে আমার কোশ্চেন এটা যে সেল বলতে কি বোঝো, কি না কোষ কাকে বলে স্যার, আমি জানি না কোষ কাকে বলে। তাহলে কোষ কাকে বলে, তাহলে এখান থেকে এই পয়েন্টটা লিখতে পারো কি, যে আমাদের
জীবের গঠনগত কার্যগত একককে কোষ বলে। জীবের গঠনগত ও কার্যগত একককে কোষ বলে। তাহলে কোষ কাকে বলে? জীবের গঠনগত কার্যগত একককে আমরা বলবো হচ্ছে কোষ। এখন এই যে কোষ আছে, এই কোষের বৈশিষ্ট্য কি কি? না, এই কোষের যদি আমি বৈশিষ্ট্যকে দেখেছি, এই বৈশিষ্ট্যকে দুই ভাগে ভাগ করা যায়। এক নম্বর ভাগটা কি? এক নম্বর ভাগ যেটা আছে সেটা হচ্ছে এটি সজীব আবরণী দ্বারা আবৃত। এটা কি? না, এটি হলো আমাদের সজীব আবরণী দ্বারা আবৃত। সজীব আবরণী দ্বারা আবৃত। ক্লিয়ার হয়েছে? নেক্সট কি আছে এটা আমাদের? নেক্সট 2 নম্বর যেটা আছে সেটা হলো এটা আমাদের প্রোটোপ্লাজম দ্বারা গঠিত। প্রোটোপ্লাজম দ্বারা গঠিত। তাহলে এই জিনিসটা হচ্ছে আমার কোষের বৈশিষ্ট্য। এইবার আমাকে যদি এই কোষের প্রকারভেদ বলেছে, তাহলে এখানে তোমরা কি হেডিং লেখো? হেডিং লেখো আমাদের কোষের প্রকারভেদ। কোষের প্রকারভেদ বা ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন ক্লাসিফিকেশন অফ সেল। যদি আমাদের কোষের প্রকারভেদের কথা এসছে, তাহলে ইন জেনারেলি কোষকে তোমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারো। একটা ভাগের নামটা কি? একটা ভাগের নামটা হলো আমাদের প্রোক্যারিওটিক কোষ। একটা ভাগের নামটা কি? একটা ভাগের নামটা হলো আমাদের প্রোক্যারিওটিক কোষ। আর একটা ভাগের নামটা কি? আমাদের ইউক্যারিওটিক কোষ। এই আর একটা ভাগের নামটা কি আমাদের বলো? আর একটা ভাগের নাম হলো আমাদের ইউক্যারিওটিক কোষ। ক্লিয়ার হয়েছে? প্রোক্যারিওটিক কোষের আমাদের যদি আর একটা নামকে দেখো, তার নাম কি? আদি নিউক্লিয়াস যুক্ত কোষ। এর নামটা কি? আদি নিউক্লিয়াস যুক্ত কোষ। হয়েছে এখান থেকে? আর যদি ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে দেখো, তাহলে এর নামটা কি? তাহলে এর নামটা হলো আদর্শ নিউক্লিয়াস যুক্ত কোষ। এর নামটা কি? আদর্শ নিউক্লিয়াস যুক্ত কোষ। ক্লিয়ার না? ক্লিয়ার না? হয়েছে? তাহলে এই যে স্যার আপনি দুটো ভাগে ভাগ করলেন, এই দুটো ভাগে ভাগ করলেন কিসের ভিত্তিতে ভাগ করলেন? তাহলে চলো সেইটা জানার আগে আমি জেনে নিই যে আমার একটা কোষকে দেখতে কিরকম হয়। দেখো এখানে আমাদের একটা ইউক্যারিওটিক কোষের কথা বলা হয়েছে। ওকে, এই যে ইউক্যারিওটিক কোষটা আছে এর মধ্যে কি কি আছে? এর মধ্যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়ার এনভেলাপ আছে, নিউক্লিয়ার পোর আছে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, এবং তার নিচে কি দেখো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে। গলগি বস্তু আছে, পার অক্সিজম আছে, লাইসোজোম। লাইসোজোম কি জিনিস? না, লাইসোজোম জিনিসটা হচ্ছে এই জিনিসটা যে আমার যে কোনো একটা কোষকে ধরে নাও, আমি তোমাদের মধ্যে কারোর কেউ একজন আছে, সাপোজ রাম নামক কোনো একটা ছেলে আছো, সেই রাম নামক ছেলের গায়ে গিয়ে আমি টাচ করলাম। সেই টাচ করলে কি হবে? সেই টাচ করলে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে আমার ওই রাম নামক ব্যক্তির দেহে 1,000,00,000 কোটি কোষ মারা যাবে। তাহলে এই যে 1,000,00,000 কোটি কোষ মারা গেল স্যার, এই মারা যাবার পরবর্তীতে কি হবে? না, এইগুলোকে পচাবে কে? এইগুলোকে পচাবে হচ্ছে আমাদের লাইসোজোম। এই জিনিসগুলোকে পচাবে কে? এই জিনিসগুলোকে পচাবে হচ্ছে কি আমাদের লাইসোজোম। ক্লিয়ার হয়েছে? এবার আমাদের কথাটা কি হয়েছে? না, আমাদের এখান থেকে কি বলবে? মাইক্রোটিউবুল। মাইক্রোটিউবুল জিনিসটা কি জিনিস? মাইক্রোটিউবুল জিনিসটা হচ্ছে কি, যে আমাদের যখন কি হয়েছে না, বিভিন্ন রকম সূক্ষ্মাতি সূক্ষ্ম তন্তু থাকে, সেগুলোকে বলে মাইক্রোটিউবুল। মাইটোকন্ড্রিয়া মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এটাকে কি বলা হয়? আমাদের এনার্জি কারেন্সি অফ সেল, অর্থাৎ আমাদের কোষের শক্তিঘর কাকে বলে? আমাদের কোষের শক্তিঘর বলে হচ্ছে কাকে বলো? কোষের শক্তিঘর বলা হচ্ছে আমাদের একে বলে। কাকে বলে? না, মাইটোকন্ড্রিয়াকে বলে। এবার চলে এসো কোথায়? এবার চলে এসো আমাদের রাইবোসোম। রাইবোসোম কি জিনিস?
রাইবোসোম হচ্ছে আমাদের দেহে প্রোটিন সংশ্লেষ করে। তাহলে এটা কি গেল? এটি গেল একটা বেসিক ইউক্যারিওটিক কোষের স্ট্রাকচার। তাহলে এটা কি গেল? এটি হচ্ছে আমাদের বেসিক ইউক্যারিওটিক যে কোষ আছে সেই ইউক্যারিওটিক কোষের স্ট্রাকচার। তো তোমরা তো জানলে কি আমাদের দুটো জিনিস, একটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ আর একটা হচ্ছে ইউক্যারিওটিক কোষ। তাহলে এদের মধ্যে ডিফারেন্স বা পার্থক্য কি? তাহলে এখানে লেখো যে প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের পার্থক্য। প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের পার্থক্য। তাহলে প্রথম কথাটা হচ্ছে কি, এখানে যখন লিখবে ছকটাকে এইভাবে লেখো। কিভাবে লেখো? না, এখানে প্রথমেই লেখো হচ্ছে কি আমাদের বৈশিষ্ট্য। নাম্বার 2 এ কি লেখো এখানে? এখানে লেখো হচ্ছে আমাদের প্রোক্যারিওটিক কোষ। নাম্বার 2 লেখো কি ইউক্যারিওটিক কোষ। নাম্বার 2 কি লেখো? নাম্বার 2 লেখো আমাদের ইউক্যারিওটিক কোষ। তাহলে আমাদের দুটো জিনিস গেল। একটা জিনিসের নাম প্রোক্যারিওটিক কোষ, আর একটা জিনিসের নাম হচ্ছে আমাদের ইউক্যারিওটিক কোষ। এখন আমাদের যদি প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক এর কথা আমি বলেছি, তবে সেই ক্ষেত্রে কি মাথায় রাখবে? প্রথমত যে জিনিসটা মাথায় রাখবে, ১ নম্বর জিনিসটা কি, না আমাদের প্রোক্যারিওটিক এর ক্ষেত্রে মাথায় রাখো কি নিউক্লিয়াস। প্রোক্যারিওটিক এর ক্ষেত্রে কি রাখো মাথায়? নিউক্লিয়াস। নিউক্লিয়াস যদি হয়েছে তাহলে এটা কি নয়? এটা হচ্ছে আমাদের সুগঠিত নয়। আর এটা যদি হয়েছে তবে এটা আমাদের কি? এটা হচ্ছে আমাদের সুগঠিত। ওকে। নাম্বার 2, নাম্বার 2 কি বলবো? আমাদের এখানকার যদি বলেছি যে প্রোটিন, এটার যে প্রোটিন, এর প্রোটিনটা কি আমাদের? এর প্রোটিনটা হচ্ছে আমাদের হিস্টোন প্রোটিন বা ক্ষারীয় প্রোটিন। দুটো নামই মনে রাখবে। দুটো নামই মনে রাখবে। একটার নাম হিস্টোন প্রোটিন আর একটার নাম হলো ক্ষারীয় প্রোটিন। আমাদের দুটো নামই কিন্তু মনে রাখবে। ওকে। নাম্বার 3 কি জিনিস? নাম্বার 3 যে জিনিসটা হচ্ছে সেই জিনিসটা কি, না আমাদের এখানে যদি দেখেছি যে এর প্রোটিনটা কি, এর প্রোটিনটা হচ্ছে আমাদের অহিস্টোন প্রোটিন বা আমাদের আম্লিক প্রোটিন। আমাদের অহিস্টোন প্রোটিন বা আম্লিক প্রোটিন। পয়েন্ট নম্বর 3, পয়েন্ট নম্বর 3 এর ক্ষেত্রে চলে এসো কি আমাদের রাইবোজোম। পয়েন্ট নম্বর 3 এর ক্ষেত্রে চলে এসো রাইবোজোম। রাইবোজোমের ক্ষেত্রে আমরা কি বলবো? রাইবোজোমের ক্ষেত্রে আমরা কি বলবো? এর রাইবোজোম হচ্ছে আমাদের 70s প্রকৃতি। আমাদের এই রাইবোজোম কি? আমাদের এই রাইবোজোমটা হচ্ছে আমাদের 70s। আমাদের এই রাইবোজোমটা কি বলো? এর রাইবোজোমটা হচ্ছে আমাদের কি 70s প্রকৃতি। ওকে। আর এর যে রাইবোজোমটা আছে এটা কি প্রকৃতি? এটা হচ্ছে আমাদের 80s প্রকৃতি। ওকে। ওকে। নেক্সট কি আছে আমাদের? নেক্সট যে জিনিসটা আছে সেই জিনিসটা হচ্ছে কি জিনিস আমাদের? সেই জিনিসটা হচ্ছে কি আমাদের এর যে কোষ প্রাচীর আছে, আমাদের কি আছে? আমাদের এর যে কোষ প্রাচীর, এই কোষ প্রাচীর যদি থাকে তাহলে কি বলবো? তাহলে বলবো হচ্ছে কি আমাদের বলো, এটা আমাদের মিউকোপেপটাইড দ্বারা গঠিত। এটা আমাদের কি দ্বারা গঠিত? এটা আমাদের মিউকোপেপটাইড। মিউকোপেপটাইড দ্বারা গঠিত। মিউকোপেপটাইড দ্বারা গঠিত। ওকে। আর এইটা যদি আমি কথাটা বলেছি, যদি আমি এখানে কথা বলেছি কি, তাহলে কি বলবো আমাদের এটা? এই জিনিসটা কি? না এই জিনিসটা হচ্ছে আমাদের, ভালো করে মাথায় রাখবে,
কি দ্বারা গঠিত? না এই জিনিসটা হচ্ছে কি আমাদের মাথায় রাখো সেলুলোজ দ্বারা গঠিত। এই জিনিসটা কি দ্বারা গঠিত? এই জিনিসটা হচ্ছে আমাদের সেলুলোজ দ্বারা গঠিত। সেলুলোজ দ্বারা গঠিত। ক্লিয়ার না? ক্লিয়ার না? সেলুলোজ দ্বারা গঠিত। এবার চলে এসো পয়েন্ট নম্বর 5-এ। পয়েন্ট নম্বর 5-এ কি বলেছে? যে এর আমার কোষ বিভাজন যেটা হয়, এই কোষ বিভাজনটা কি প্রকৃতির হয়? তাহলে এখানে মাথায় রাখবে কি আমাদের যে কোষ বিভাজনটা হয় সেটা যে আমাদের অ্যামাইটোসিস প্রকৃতির হয়। আর একটা যে জিনিসটা হচ্ছে আমাদের কোষ বিভাজন কি হচ্ছে? আমাদের কোষ বিভাজন হচ্ছে আমাদের মাইটোসিস প্রকৃতির হচ্ছে। তাহলে আমাদের দুটো জিনিস গেল, একটা জিনিসের নাম গেল এটা, আর একটা জিনিসের নাম গেল হচ্ছে ওটা। ওকে, ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো? তাহলে একটা জিনিসের নাম গেল এটা, আর একটা জিনিসের নাম গেল হচ্ছে মাইটোসিস, ও আর একটাকে মাথায় রাখবে মিওসিস। তার মানে এইটা গেল কি আমাদের, এইটা গেল হচ্ছে কি আমাদের বেসিক আইডিয়া। এই জিনিসটা কি গেল হচ্ছে আমাদের, এই জিনিসটা গেল হচ্ছে বেসিক আইডিয়া। ওকে, তাহলে এইটুকুনি বুঝতে কারোর কোনো অসুবিধা আছে? এইটুকুনি বুঝতে একটু আমাকে কমেন্ট করে জানাও। না স্যার, চলো। তাহলে এবার আমাদের কি হয়েছে স্যার, যে স্যার চলুন, আমার অত কিছু জানার দরকার নেই। আপনি মানুষ, আমি মানুষ, আমার দেহে কি কোষ আছে? ইউক্যারিওটিক কোষ। আপনার দেহে কি আছে? ইউক্যারিওটিক কোষ। এই যে ইউক্যারিওটিক কোষ আছে, তাহলে আমি শুধুমাত্র আপনার সাথে আলোচনা করব কি নিয়ে আলোচনা করব? না আমি আপনার সাথে আলোচনা করব এই নিয়ে, কি নিয়ে? না ইউক্যারিওটিক কোষ নিয়ে। তা আমি যদি ইউক্যারিওটিক কোষের মেন পার্টটাকে দেখেছি, যে ইউক্যারিওটিক কোষের আমাদের, এক সেকেন্ড, ইউক্যারিওটিক কোষের মেন পার্ট কি? তাহলে ইউক্যারিওটিক কোষের মেন পার্ট হচ্ছে আমাদের মাথায় রাখবে কি ক্রোমোসোম। ইউক্যারিওটিক কোষের মেন পার্টের নামটা কি? মেন পার্টের নামটা হচ্ছে আমাদের ক্রোমোসোম। হয়েছে? এখান থেকে বুঝতে পেরেছো? এইবার আমাদের যদি ক্রোমোসোম থাকে, সেই ক্রোমোসোমের ক্ষেত্রে কি হচ্ছে আর কি হচ্ছে না এই নিয়ে একটু আলোচনা করছি তোমার সঙ্গে। ঠিক আছে, কথাটি বুঝতে পেরেছো? কি? তাহলে প্রথম কথা, ক্রোমোজোম কাকে বলে বা কি বৃত্তান্ত আমাকে জানতে হবে। তাহলে নিশ্চয়ই তোমার কাছে এটা আসবে না যে ক্রোমোজোমের সংজ্ঞা দাও। তাহলে প্রথম কথা কি আমাদের, যে আমাদের ক্রোমোজোমের উৎপত্তি। তাহলে 1 নম্বর কি লেখো? এটি নিউক্লিয়াসের ক্রোমাটিন জালিকা থেকে উৎপন্ন। তাহলে এটি কি? এটি নিউক্লিয়াসের ক্রোমাটিন জালিকা থেকে উৎপন্ন। এই থেকে ক্রোমাটিন জালিকা থেকে উৎপন্ন, ক্রোমাটিন জালিকা থেকে উৎপন্ন হয়। তাহলে প্রথম কথা আমি যদি তোমাকে জিজ্ঞাসা করেছি, কি জিজ্ঞাসা করেছি? কি, যে আমাদের যদি কি হয়েছে, এক second, যদি ক্রোমোজোমের কোথায় উৎপত্তি হয় কি, সেই জিনিসটাকে আমরা কি বলবো? সেই জিনিসটাকে আমরা বলবো কি আমাদের এটি নিউক্লিয়াসের ক্রোমাটিন জালিকা থেকে উৎপন্ন হয়েছে। ঠিক আছে? এবং এটি কি দ্বারা গঠিত? নাম্বার 2, এটি
আমাদের নিউক্লিক অ্যাসিড, এটি কি? এটি হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এটি কি জিনিস বলো? এটি হচ্ছে আমাদের নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দ্বারা গঠিত। তার মানে আমাদের যদি একটা ক্রোমোজোমকে দেখেছি, সেই ক্রোমোজোমটা দ্বারা কি? নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দ্বারা গঠিত। ক্লিয়ার হয়েছে এখান থেকে? ক্লিয়ার হয়েছে। নাম্বার 3 কি জিনিস বলেছি? নাম্বার 3 যে জিনিসটা বলেছি সেটা হচ্ছে কি? এর যে আকৃতি, এর আকৃতি কিরকম? এর আকৃতি হচ্ছে আমাদের সূত্রাকার বা দণ্ডাকার। মানে আমাদের কিন্তু প্রত্যেকটা পয়েন্ট কিন্তু টু দা পয়েন্ট তোমাকে পড়ানো হচ্ছে, দেখো, টু দা পয়েন্ট। একবারে সেই গত পড়ানো সেই জিনিসটা কিন্তু নেই, সেই জিনিসটা কিন্তু নেই, ঠিক আছে? তোমাদের কিন্তু আমাদের কি করতে হবে যে কি টু দা পয়েন্ট কিন্তু উত্তর তোমাদেরকে করানো হচ্ছে বা কোশ্চেন এই মানে পড়ানো হচ্ছে, ঠিক আছে? গেল। এবার কি হয়েছে? সূত্রাকার বা দণ্ডাকার, এর কাজ কি? তাহলে এর কাজ হচ্ছে কি? আমাদের বংশগত বৈশিষ্ট্য পরিবহন করা। এর কাজ কি? এর কাজ হচ্ছে বংশগত বৈশিষ্ট্য পরিবহন করা। বংশগত বৈশিষ্ট্য কি করা? পরিবহন করা। এছাড়া কোনো কাজ আছে স্যার? এছাড়া আর একটা আছে কি? পরিব্যক্তি ও বিবর্তনে মুখ্য ভূমিকা পালন করা। পরিব্যক্তি ও বিবর্তনে মুখ্য ভূমিকা পালন করা। কি ভূমিকা? না, মুখ্য ভূমিকা পালন করা। মুখ্য ভূমিকা কি করা? মুখ্য ভূমিকা পালন করা। ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো? হুম, ক্লিয়ার। ক্লিয়ার হয়েছে। এইবার আমাদের যে জিনিসটা হচ্ছে কি, কি নাম? নাম জিনিসটা হচ্ছে কি, যে আমাদের এই জিনিসটাকে বলে ক্রোমোসোম। এইবার ক্রোমোজোম সম্বন্ধে যদি আমি আরো তথ্য নিই, কি কথা? এই যে ক্রোমোজোম আছে, এই ক্রোমোজোম শব্দটার প্রবর্তন করেন কি? এই ক্রোমোজোম শব্দের কি করে কি বলছি? এই ক্রোমোজোম শব্দের প্রবর্তন, ক্রোমোজোম শব্দের প্রবর্তন করেন কি? তা প্রবর্তন করেন হচ্ছেন কে? বিজ্ঞানী ওয়াল্ডেয়ার। বিজ্ঞানী কে করেন? না, বিজ্ঞানী ওয়াল্ডেয়ার হচ্ছেন আমাদের এই ক্রোমোজোম শব্দের প্রবর্তন করেন। ক্লিয়ার হয়েছে এখান থেকে? নাম্বার 2 জিনিসটা কি জিনিস আছে আমাদের? নাম্বার 2 যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি, আমাদের এই যে ক্রোমোজোমের সংখ্যা বা নাম্বার অফ ক্রোমোজোম, সেই নাম্বার অফ ক্রোমোজোমটা কি থাকে? নাম্বার অফ ক্রোমোজোমটা থাকে হচ্ছে আমাদের ধ্রুবক। নাম্বার অফ ক্রোমোজোমটা কি বলো আমাদের? নাম্বার অফ ক্রোমোজোমটা হচ্ছে আমাদের ধ্রুবক। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার না? ক্লিয়ার না বলো? তাহলে আমাদের এখান থেকে কি গেল? এইটুকুনি পাঠ হচ্ছে গেল। এইবার আমাদের যে ক্রোমোজোম আছে, এই ক্রোমোজোমের যদি আমি সেন্টার পার্টকে দেখেছি, কি বললাম কথাটা? এই ক্রোমোজোমের যদি আমি সেন্টার পার্টকে দেখেছি, তাহলে গিয়ে কি হবে আমাদের? তাহলে গিয়ে আমাদের যেটা হবে, সেই জিনিসটার নামটাকে আমরা কি বলছি? সেই জিনিসটার নামটাকে আমরা বলছি কি? সেন্ট্রোমিয়ার। সেই জিনিসটার নামটাকে আমরা কি বলছি? সেন্ট্রোমিয়ার। তাহলে তোমরা এখানে হেডিং করো কি, যে সেন্ট্রোমিয়ারের সংখ্যার উপর ভিত্তি করে ক্রোমোজোমের শ্রেণীবিভাগ। সেন্ট্রোমিয়ারের সংখ্যার উপর ভিত্তি করে ক্রোমোজোমের শ্রেণীবিভাগ। তাহলে প্রথম কথা দেখো কি বলেছে আর কি বলেনি সেটা নিয়ে দেখো। এক সেকেন্ড, ক্রোমোজোমের শ্রেণী বিভাগ। ক্রোমোজোমের শ্রেণী বিভাগ। তাহলে দেখো বিভাগ বয়সী শ্রেণী বিভাগ। তাহলে দেখো আমাদের এই যে ক্রোমোজোম আছে, এই ক্রোমোজোমের ক্ষেত্রে কি আছে আর কি নেই ভালো করে মাথায় রাখো এখান থেকে। 1 নম্বর জিনিস, 1 নম্বর জিনিসটা কি আছে আমাদের? 1 নম্বর যে জিনিসটা আসছে সেটা হচ্ছে কি,
না, আমাদের যখন ক্রোমোজোমটা থাকছে সেই ক্রোমোজোমে কি কি থাকবে আর কি কি থাকবে না। দেখো, এরকম একটা গেট আপ হতে পারে। কিরকম গেট আপ হতে পারে? এইরকম একটা গেট আপ হতে পারে, যার এদিকটা 50%, এদিকটা 50%। নাম্বার দুই কি হতে পারে আমাদের? নাম্বার দুই হতে পারে হচ্ছে আমাদের কি, নাম্বার দুই হতে পারে কি আমাদের একদিকটা 45%, একদিকটা কত পার্সেন্ট? 50%, এটা হতে পারে। নাম্বার তিন কি হতে পারে? একদিকটা 10%, একদিকটা 90%। নাম্বার চার কি হতে পারে? একদিকটা 1%, এদিকটা করে, এক সেকেন্ড দাঁড়াও তো, এই দিকটা করে আমাদের কত আছে? এই দিকটা করে হচ্ছে আমাদের 90%। তাহলে আমাদের প্রপোর্শন গুলো দেখে নাও। এটা আমাদের 50-50, এটা আমাদের 45%, এটা আমাদের 55%, এটা আমাদের 10%, এটা আমাদের 90%, এটা আমাদের 1%, এটা আমাদের 99%। এই যে জিনিসটা আছে, এই জিনিসটার উপর ভিত্তি করে আমাদের ক্রোমোজোমকে চার ভাগে ভাগ করা যায়। কি কি ভাগে ভাগ করা যাচ্ছে? এক নম্বর যে জিনিসটা আছে, এই জিনিসটার নামটাকে আমরা কি বলছি? এই জিনিসটার নামটাকে আমরা বলছি আমাদের মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। ওকে। এবং এর পরবর্তীতে যেটা আছে, সেই জিনিসটার নামটাকে আমরা কি বলছি? সেই জিনিসটার নামটাকে আমরা বলছি সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। এর পরবর্তী জিনিসটার নামটাকে আমরা কি বলছি? সেই জিনিসটার নামটাকে আমরা বলছি অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। এবং এর পরবর্তী জিনিসটার নামটাকে আমরা কি বলবো? বলো, টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। তাহলে এরপরে যে জিনিসটা আছে, সেই জিনিসটার নামটাকে আমরা কি বলছি বলো? টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো? হয়েছে। তাহলে আমাদের যখন এই জিনিসটা থাকলো, এই জিনিসটা থাকার সময় দেখুন আমি কি পাবো আর কি পাবো না। না, প্রথম কথা আমি যেটা পাবো আর যেটা পাবো না, ভালো করে মাথায় রাখবে কি, যে আমাদের একটা সেন্ট্রোমিয়ার আমাদের এই জিনিসটাকে কতটা কি করতে পারছে, তার উপরে ভিত্তি করে কি হয়েছে, তার উপরে ভিত্তি করে আমাদের এইগুলোকে ভাগ করা যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছো কি বলতে চাইছি? এবার এইগুলোর ইংরাজি বর্ণ এক একটা এক এক রকম। কিরকম ব্যাপারটি? পরীক্ষায় কোশ্চেন আসে কি, পরীক্ষায় কোশ্চেন আসে হচ্ছে যে আমাদের যে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম আছে, এই মেটাসেন্ট্রিক ক্রোমোজোম কি, যে আমাদের এর আকৃতি ইংরাজি বর্ণ কিসের মতন? আমাদের মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের আকৃতি হচ্ছে আমাদের ইংরাজি বর্ণ ভি এর মতন। আমাদের যে সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোম আছে, এই সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোমের আকৃতি কিরকম? তাহলে আমাদের আকৃতি হচ্ছে কিসের মতন? আমাদের আকৃতি হচ্ছে এল এর মতন। নাম্বার তিন কি, আমাদের যে অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম আছে, এই অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোমের আকৃতি কিরকম? এর আকৃতি হচ্ছে আমাদের জে এর মতন। এবং কি বলেছে, আমাদের যে টেলোসেন্ট্রিক ক্রোমোজোম আছে, এর আকৃতি কিরকম? এর আকৃতি হচ্ছে আয়ের মতন। অর্থাৎ তোমাদেরকে আমি যদি বলেছি, কি বলেছি, যে আমাদের যখন কোনো কিছু একটা জিনিস থাকলো, সেই জিনিসটা সেই জিনিসটাকে আমি কি বলতে চাইছি, সেই জিনিসটাকে আমাদের ইংরাজি বর্ণ কিসের মতন, এইটা কিন্তু পরীক্ষাতে অনেক সময় অবজেক্টিভ কোশ্চেন আসে। সেই অবজেক্টিভ কোশ্চেন গুলোকে আমরা কি করব, এইভাবে করতে পারি। ওকে। এবার চলে আসো যে শুধুমাত্র যে আমাদের সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে যে ক্রোমোজোমকে শ্রেণীবিভাগ করা যায় তা তো না। এটা ছাড়াও কি হয়েছে, আরো বিভিন্ন রকম পদ্ধতিতে ভাগ করা যায়। কি করে? তাহলে সেইখানটা করে লেখা হচ্ছে কি, আমাদের সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে, সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে ক্রোমোজোমের শ্রেণীবিভাগ।
তাহলে এখানে হেডিং লেখো, সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে আমাদের কি ক্রোমোজোমের শ্রেণীবিভাগ। অবস্থান না লিখে এইখানটা করে কথাটাকে একটু কাটে, একটু ভুল লিখেছি বাবা এটা, এইখানটা করে লেখা হচ্ছে কি আমাদের সংখ্যার উপর ভিত্তি করে। আমাদের এখানে কি হয়েছে, সংখ্যার উপর ভিত্তি করে। ওকে, তাহলে কি হয়েছে, তাহলে এখানে লেখো কি আমাদের, এখানে লেখো হচ্ছে আমাদের সেন্ট্রোমিয়ারের সংখ্যা। এখানে কি লেখো, এখানে লেখা হচ্ছে আমাদের সেন্ট্রোমিয়ারের সংখ্যা। আর এখানে কি লেখো, এখানে লেখা হচ্ছে আমাদের ওই ক্রোমোজোমের নাম। এখানে কি লেখো, এখানে লেখা হচ্ছে কি আমাদের ক্রোমোজোমের নাম। তাহলে দেখো আমাদের এই যে সেন্ট্রোমিয়ারের সংখ্যা আছে, এই সেন্ট্রোমিয়ারের সংখ্যা আমাদের কি হচ্ছে না, যদি 0 হয় তাহলে আমাদের কি হবে, এই জিনিসটাকে বা এই ধরনের পার্টটাকে আমরা কি বলবো, এই পার্টটাকে আমরা বলবো হচ্ছে আমাদের আসেন্ট্রিক ক্রোমোসোম। সেই পার্টটার নামটাকে আমরা কি বলবো, লেখো আসেন্ট্রিক, আসেন্ট্রিক ক্রোমোসোম। নাম্বার 1, 1 যদি থাকে তাহলে সেই জিনিসটাকে আমরা কি বলবো, সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে কি আমাদের মনোসেন্ট্রিক ক্রোমোসোম। নাম্বার 2 এর নামটাকে কি বলবো, নাম্বার 2 এর নামটাকে বলবো আমাদের ডাইসেন্ট্রিক ক্রোমোসোম। এবং নাম্বার 3 এর নামটাকে আমরা কি বলবো, বা গ্রেটার দেন 2 কে আমরা কি বলবো, গ্রেটার দেন 2 কে আমরা বলবো আমাদের পলিসেন্ট্রিক ক্রোমোসোম। গ্রেটার দেন 2 কে আমরা কি বলবো বলো, গ্রেটার দেন 2 কে আমরা বলবো হচ্ছে পলিসেন্ট্রিক ক্রোমোসোম। ক্লিয়ার না, ক্লিয়ার না বলো, ক্লিয়ার না, ক্লিয়ার না? তাহলে এইটুকুনি হচ্ছে আমাদের টোটাল ব্যাপারটা আছে। এইটুকুনি হচ্ছে কি, এইটুকুনি হচ্ছে আমাদের টোটাল ব্যাপারটা আছে। এইবার আমাদের যখন এই জিনিসটা আছে, এখানে আমাদের যখন একটা টোটাল ক্রোমোজোম থাকছে, সেই ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার যে স্থানে অবস্থান করে সেই স্থানটাকে বলা হয় কি আমাদের মুখ্য খাঁজ। তাহলে মুখ্য খাঁজ কাকে বলে, না মুখ্য খাঁজ বলে হচ্ছে তাকে, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যেখানে অবস্থান করে তাকে মুখ্য খাঁজ বলা হয়। তাহলে এখানে পাতি বাংলা কথা এইভাবে লিখে নাও, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যে স্থানে অবস্থান করে, কি করে, অবস্থান করে, তাকে আমরা কি বলবো, তাকে মুখ্য খাঁজ বলে। তাকে কি বলে, তাকে মুখ্য খাঁজ বলে। তাহলে মুখ্য খাঁজ কাকে বলে, না মুখ্য খাঁজ বলে হচ্ছে এই জিনিসটাকে, যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যে স্থানে অবস্থান করে তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো হচ্ছে কি বলো, তাকে আমরা বলবো হচ্ছে আমাদের মুখ্য খাঁজ বলবো। ক্লিয়ার হয়েছে কথাটা এখান থেকে? এইবার আমার যে কথাটি আছে, কি কথা আছে, না কথাটি হচ্ছে কি এই মুখ্য খাত ছাড়া অন্য কি কিছু জিনিস আছে স্যার? এই মুখ্য খাত ছাড়া আমাদের যে জিনিসটা আছে সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো, সেই জিনিসটার নামটাকে আমরা বলবো গৌণ খাজ। সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো, সেই জিনিসটার নামটাকে বলবো গৌণ খাজ। গৌণ খাজ কাকে বলে, না গৌণ খাজ হচ্ছে কি আমাদের মুখ্য খাত ছাড়াও যে যে খাজগুলো থাকে তাকে আমরা বলবো গৌণ খাজ। তাহলে এর কাজ কি, তাহলে এইখান থেকে পয়েন্ট আউট করে লেখো যে এটি বা এর কাজ হলো নিউক্লিয় ওলাস গঠন করা। এর কাজ হলো কি, এর কাজ হলো নিউক্লিয় ওলাস, এর কাজ হলো নিউক্লিয় ওলাস গঠন করা, নিউক্লিয় ওলাস গঠন করা। ক্লিয়ার হয়েছে এখান থেকে, বুঝতে পেরেছো? এবং আমাদের কি বলবো কথাটা, যে নিউক্লিয় ওলাস গঠন করা ছাড়া আর কি আমাদের কাজ হবে, এই জন্য এই জিনিসটার নাম তাহলে লেখো, এর জন্য কি হয়, এই গৌণ খাঁজের অপর নাম, এই গৌণ খাঁজের অপর নাম কি,
গৌণ খাঁজের অপর নাম হলো আমাদের নিউক্লিয় অর্গানাইজার। আমাদের গৌণ খাঁজের অপর নাম কি? গৌণ খাঁজের অপর নাম হলো নিউক্লিয় অর্গানাইজার। নিউক্লিয় অর্গানাইজার। নিউক্লিয় অর্গানাইজার। ঠিক আছে, কথাটা বুঝতে পেরেছো? তাহলে নিউক্লিয় অর্গানাইজার কাকে বলে? নিউক্লিয় অর্গানাইজার বলা হচ্ছে কাকে? আমাদের এই জিনিসটাকে বলে। ঠিক আছে, এইবার দেখো আমাদের যখন ক্রোমোজোমকে তুমি পড়ছো, এর পরবর্তীতে একটা জিনিস আছে, সেই জিনিসটার নামটাকে কি বলে? সেই জিনিসটার নামটাকে বলে স্যাটেলাইট। সেই জিনিসটার নামটাকে কি বলে বলো? সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো? স্যাটেলাইট। ওকে, স্যাটেলাইটের ক্ষেত্রে কি বলবো? না, স্যাটেলাইটের ক্ষেত্রে আমরা যেটা বলবো, সেই জিনিসটা কি না আমাদের কি না গৌণ খাঁজে শেষে, কার শেষে? না আমাদের গৌণ খাঁজের শেষে ছোট গোলাকার অংশ দেখতে পাওয়া যায়। গৌণ খাঁজের শেষে কি দেখতে পাওয়া যায়? ছোট গোলাকার অংশ দেখতে পাওয়া যায়। গোলাকার, ছোট গোলাকার অংশ থাকে। ছোট গোলাকার কি থাকে? অংশ থাকে। একে কি বলে? একে স্যাটেলাইট বলে। একে কি বলে বলো? একে স্যাটেলাইট বলে। এই যে স্যাটেলাইট আছে, এই স্যাটেলাইটকে আমরা কি বলবো? না আমাদের প্রত্যেকটা ক্রোমোজোমেই যে স্যাটেলাইট থাকবে তা কিন্তু না। কি বললাম কথাটা? প্রত্যেকটা ক্রোমোজোমেই যে স্যাটেলাইট থাকবে তা কিন্তু না। আমাদের যেটা থাকবে কি, এই স্যাটেলাইট থেকে কি মাথায় রাখবে, যে এখানে স্টার দিয়ে লিখে রাখো যে স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে স্যাট ক্রোমোজোম বলে। কি বললাম কথাটা? স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে, স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে কি বলে? ক্রোমোজোমকে স্যাট ক্রোমোজোম, স্যাট ক্রোমোজোম বলে। স্যাট ক্রোমোজোম বলে। তাহলে স্যাট ক্রোমোজোম কাকে বলে? না, স্যাট ক্রোমোজোম বলে হচ্ছে কি আমাদের স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে বলে কি আমাদের বলো? স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে আমরা বলবো হচ্ছে স্যাট ক্রোমোজোম বলবো। ক্লিয়ার না? ক্লিয়ার না? হয়েছে? ক্লিয়ার? একবার দেখে নিই তোমাদের। স্যার ক্রোমোজোমের নামগুলো আরেকটু বলুন, কোন ক্রোমোজোমের নাম বলতে চাইছো বিশাল মন্ডল বলো? ক্রোমোজোমের ক্ষেত্রে আমি দুটো কথা বলেছি। এক, ক্রোমোজোমকে আমরা সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে বলতে চেয়েছি। নাম্বার দুই, আমি আরেকটা বলতে চেয়েছি কি, সেন্ট্রোমিয়ারের সংখ্যার উপরে। তুমি কোনটা সম্বন্ধে জানতে চাইছো সেটা যদি একটুখানি বলো। সংখ্যার উপরে। দেখো সংখ্যার উপরে তুমি যদি জানো, তাহলে মাথায় রাখবে যদি কোনো ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার না থাকে, তবে তাকে আমরা কি বলবো? আসেন্ট্রিক ক্রোমোসোম বলবো। তাকে আমরা কি বলবো? আসেন্ট্রিক ক্রোমোসোম বলবো। যদি আমাদের একটা থাকে, তাকে আমরা মোনোসেন্ট্রিক ক্রোমোসোম বলবো। যদি আমাদের কি থাকে, দুটো থাকে, তাকে আমরা কি বলবো? ডাইসেন্ট্রিক ক্রোমোসোম বলবো। যদি আমাদের গ্রেটার দেন দুই, অর্থাৎ 3 4 5 6 থাকে, তাহলে তাকে আমরা কি বলবো? তাহলে তাকে আমরা বলবো হচ্ছে কি আমাদের পলিসেন্ট্রিক ক্রোমোসোম বলবো। তাহলে সেই জিনিসটাকে আমরা কি বলবো? সেই জিনিসটাকে আমরা পলিসেন্ট্রিক ক্রোমোসোম বলবো। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার প্রত্যেকে? ওকে, চলো। এইবার কথাটা হচ্ছে কি স্যার, আমি যদি ক্রোমোজোমকে ভাগ করেছি, তাহলে কি পাবো কি পাবো না? আচ্ছা, তোমরা যারা যারা ক্লাসটি দেখছো, তারা প্রত্যেকে খাতায় কিন্তু মাস্ট বি নোট করবে। এতে হয়তো তোমার মূল্যবান খাতা পত্র ইত্যাদি প্রভৃতি প্রচুর নষ্ট হবে। কিন্তু আমাকে যদি বোকার মতো বিশ্বাস করে থাকো, তবে একটা কথা শুনে রাখো। কি কথা? যে আমাদের কিন্তু এইটার দরুন কোন রকম অসুবিধা বা কোন রকম তোমাদের খুব বড় ক্ষতি হবে না। তোমাদের এখানে আখের লাভই হবে। ওকে, চলো। এবার কি হয়েছে আমার এখানে? এবার আমাদের যে জিনিসটা এসছে,
সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো? সেই জিনিসটার নামটাকে আমরা বলবো হচ্ছে কি আমাদের ক্রোমোজোম। এই যে ক্রোমোজোম কথাটি থাকলো, এই ক্রোমোজোমকে আমরা ইন জেনারেলি মেনলি 3 ভাগে ভাগ করতে পারি। কি কি ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে ভাগ করতে পারি। 1 নম্বরের নামটা কি বলেছিলাম? দেখো, ক্রোমোজোম যখন আমি লিখিয়েছিলাম, এখানে একটা পয়েন্টকে লিখিয়েছিলাম যে এটি নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দ্বারা গঠিত। তা এখানেও সেরকমই কথা হলো যে ক্রোমোজোমকে যদি তুমি দেখেছো, তাহলে এটি মেনলি আমাদের নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দ্বারা গঠিত। ঠিক আছে স্যার, এ তো খুব ভালো কথা। তাহলে আমাদের যদি নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা গঠিত হয়ে থাকে, তাহলে এটা ছাড়া 3 নম্বর যে স্যার জিনিসটি বলছিলেন, এই 3 নম্বর জিনিসটি কিরকম জিনিস হবে? না, এই 3 নম্বর জিনিসটা হচ্ছে আমাদের মাথায় রাখবে কি, মাথায় রাখবে কি, যে আমাদের কিরকম, সেটাকে বলে হচ্ছে আমাদের ধাতব আয়ন। সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো বলো? সেই জিনিসটার নামটাকে আমরা বলবো হচ্ছে আমাদের ধাতব আয়ন। ক্লিয়ার হয়েছে? এইবার দেখো, ধাতব আয়নের কথা যদি আমি বলেছি, তাহলে কি হবে না, ধাতব আয়নের ক্ষেত্রে মনে রাখবে কি 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 ধাতব আয়ন থাকতে পারে আমাদের? ক্যালসিয়াম থাকতে পারে, এমজি থাকতে পারে, এবং Fe3+ থাকতে পারে। তাহলে Ca2+, Mg2+, Fe3+, অর্থাৎ এই ধাতব আয়নগুলো থাকতে পারে। এবার এছাড়া কি আছে? এই যে নিউক্লিক অ্যাসিড আছে, এই নিউক্লিক অ্যাসিডকে আমরা প্রধানত 2 ভাগে ভাগ করি। একটার নাম হলো ডিএনএ, আর একটার নাম হলো আমাদের আরএনএ। কি বললাম কথা? একটার নাম হলো ডিএনএ, আর একটার নাম হলো আরএনএ। এইবার যদি প্রোটিনের কথা এসছে, প্রোটিনকে আমাদের 2 রকম ভাগে ভাগ করা যায়। একটার নামটা কি প্রোটিন? একটার নামটাকে হচ্ছে আমাদের হিস্টোন প্রোটিন, আর একটার নামটাকে আমরা কি বলবো? আর একটার নামটাকে বলবো আমাদের অহিস্টোন প্রোটিন। একটার নামকে হিস্টোন প্রোটিন, আর একটার নামটাকে আমরা কি বলবো? আর একটার নামটাকে বলবো অহিস্টোন প্রোটিন। যেটাই আমাদের অহিস্টোন, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে আম্লিক। সেটাকেই বলি কি আম্লিক। যেটা আমাদের হিস্টোন, সেই জিনিসটাকে আমরা বলবো ক্ষারীয়। হয়েছে? সেই জিনিসটাকে আমরা কি বলবো? সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে ক্ষারীয়। ক্ষারীয়। ক্লিয়ার হয়েছে? এইবার প্রশ্নটা হচ্ছে কি, আমাদের যখন কোনো কিছু একটা জিনিস থাকছে, কি থাকছে? কোনো কিছু একটা থাকছে, সেই জিনিসটাতে আমাদের কি হচ্ছে, কি হচ্ছে না, সেই জিনিসগুলোকে নিয়ে একটু একটু করে আলোচনা করছি। ঠিক আছে? তাহলে প্রথম কথা হচ্ছে কি আমাদের, প্রথম যে কথাটি আছে 1 নম্বর, কি 1 নম্বর কথা? যে আমাদের যখনই একটা কোষের আমি গঠন সম্বন্ধে জানতে চাইছি, তখন কি দেখতে পাচ্ছি? তখন আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের এই যে ডিএনএ প্লাস আমাদের যে হিস্টোন প্রোটিন, কি বললাম কথাটা? আমাদের যে ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন যেটা আছে, এই ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিনটা আমাদের কি হয়েছে বলো? না, আমাদের মোট কথা থাকে হচ্ছে 90%। এই ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিনটা কি বলো আমাদের? ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন হচ্ছে আমাদের থাকতে হচ্ছে 90%। ক্লিয়ার হয়েছে এখান থেকে? আর কি হয়েছে আমাদের এখান থেকে? আর হচ্ছে আমাদের আরএনএ প্লাস অহিস্টোন প্রোটিন। আরএনএ প্লাস অহিস্টোন প্রোটিন, এটা থাকে হচ্ছে আমাদের 10%। তাহলে আমাদের যে ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন 10% থাকে, কিন্তু এই 10-এর মধ্যে কে কতটা থাকে? এই 10-এর মধ্যে এ থাকে হচ্ছে কত আমাদের? 1:1 পোর্টালে থাকে। এটা আমাদের কি থাকে বলো? এটা হচ্ছে আমাদের 1:1 পোর্টালে থাকে। ক্লিয়ার না ক্লিয়ার না বলো? বুঝতে পেরেছো? হ্যাঁ। ক্লিয়ার হয়েছে? এইবার চলে এসো কোথায়? এইবার চলে এসো আমার ডিএনএ সম্বন্ধে তথ্যে। তাহলে ডিএনএ সম্বন্ধে আমি যখন তোমাকে পড়াবো, প্রথমেই আমি তোমাকে যেটা কথাটা বলছি, সেই কথাটা কি? না, সেই কথাটা হচ্ছে কি, আমার
এই ডিএনএ এর পুরো কথা কি? পুরো কথা হলো আমাদের ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। আমাদের ডিএনএ এর পুরো কথা কি? ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। এই জিনিসটা হচ্ছে আমাদের ডিএনএ এর পুরো নাম। ক্লিয়ার হয়েছে এখান থেকে? ভালো করে বুঝতে পারলে। এবার আমাদের কি হয়েছে এখান থেকে, না আমাদের কি আছে, না আমাদের যেটা আছে সেই জিনিসটার নামটা কি, না আমাদের জিনিসটার নামটা হচ্ছে এই ডিএনএ এর গঠনটা কিরকম। এই ডিএনএ এর গঠনটা হচ্ছে আমাদের ডবল হেলিক্স, বা বাংলায় যদি বলেছো দ্বিতন্ত্রী। বাংলায় যদি বলেছো তাহলে কি বলবে, বাংলায় যদি বলেছো তবে সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে কি আমাদের দ্বিতন্ত্রী। ক্লিয়ার হয়েছে এখান থেকে? এবার আমাদের কি হয়েছে এখান থেকে, না এবার আমাদের যে জিনিসটা হয়েছে সেটা কি হয়েছে, না আমাদের যখন জিনিসটা থাকছে, কি থাকছে জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করো, যে দ্বিতন্ত্রী গঠন হয়ে গেল। এই দ্বিতন্ত্রী গঠন আবিষ্কার করেছেন কে? এই দ্বিতন্ত্রী গঠন আবিষ্কার করেছেন বিজ্ঞানী ওয়াটসন। বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক। বিজ্ঞানী কে কে আবিষ্কার করেছেন? বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক এই জিনিসটা আবিষ্কার করেছেন। হয়েছে এখান থেকে? বুঝতে পেরেছো? এবার আমাদের কি জিনিসটা চলে আসছে, এবার আমাদের যে জিনিসটা চলে আসছে কি, সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো, না কি আমার এই যে ডিএনএ, এই ডিএনএ কে আমরা কয় ভাগে কি ভাগ করতে পারি। তাহলে দেখো ডিএনএ কে আমাদের এন টু বেসের ভিত্তিতে, আমাদের কি বললাম এখান থেকে, আমাদের কি, না এন টু বেসের ভিত্তিতে কি হয়েছে, আমাদের এই ডিএনএ কে কি করতে পারি, দুই ভাগে ভাগ করতে পারি। একটার নামটা কি, একটার নামটা হলো আমাদের পিউরিন, আর একটার নামটাকে আমাদের কি হলো, পিরিমিডিন। একটার নামটা হলো পিউরিন, আর একটার নামটাকে আমরা কি বলবো আমাদের এখান থেকে, আর একটার নামটাকে হলো আমাদের পিরিমিডিন। ক্লিয়ার হয়েছে? এইবার কথাটা হচ্ছে কি আমাদের, আমাদের এখান থেকে যে কথাটি আছে সেই কথাটি কি আছে বলো, আমাদের কথাটি হচ্ছে এখানে মাথায় রাখবে, এই পিউরিনের আন্ডারে আমাদের দুটো জিনিস থাকে। কি কি জিনিস থাকে? একটা জিনিসের নাম হলো অ্যাডিনিন, এবং আর একটা জিনিসের নাম হলো গুয়ানিন। ক্লিয়ার হয়েছে? এবং আমাদের এখান থেকে কি আছে, আর কি আছে, পিরিমিডিন বেসের আন্ডারে দুটো জিনিস থাকে। একটা জিনিসের নামটাকে আমরা বলবো থিয়ামিন, আর একটা জিনিসের নামটাকে আমরা কি বলবো, সাইটোসিন। আর একটা জিনিসের নামটাকে আমরা কি বলবো, সাইটোসিন বলবো। ক্লিয়ার হয়েছে এখান থেকে? এইবার এখান থেকে আমাদের কি জিনিসটা এসছে আর কি জিনিসটা আসেনি সেই জিনিসটাকে ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো কি বলেছে, কি অ্যাডিনিনকে আমরা এ দ্বারা লিখবো, গুয়ানিনকে জি দ্বারা লিখবো, থিয়ামিনকে টি দ্বারা, এবং সাইটোসিনকে আমরা লিখবো হচ্ছে সি দ্বারা লিখবো। সাইটোসিনকে কি দ্বারা লিখবো বলো, সাইটোসিনকে আমরা সি দ্বারা লিখবো। ক্লিয়ার হয়েছে কি হয়নি? ক্লিয়ার হলো। এইবার যে কথাটি আসছে কি, যে আমার যখন এই জিনিসটা থাকছে এদের মধ্যে হাইড্রোজেন বন্ড হয়, এদের মধ্যে কি হয়, হাইড্রোজেন বন্ড হয়। তাহলে হাইড্রোজেন বন্ড কার কার মধ্যে হয়, না আমাদের অ্যাডিনিনের সঙ্গে থিয়ামিনের, এবং আমাদের গুয়ানিনের সঙ্গে সাইটোসিনের আমাদের কি হয়, বন্ডিং হয়। এবং আমাদের যেই বন্ডিংটা হয় এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের কি বন্ড, না হাইড্রোজেন বন্ড। এটা আমাদের কি বন্ড, এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ড। ক্লিয়ার হয়েছে না হয়নি বলো? ক্লিয়ার হয়েছে। এবার কি হয়েছে, এটা আমাদের কি কাজ করে, না এটা আমাদের কি কাজ করে, এর কাজ কি, এর কাজ হচ্ছে আমাদের বংশগত বৈশিষ্ট্য, এর কাজ হচ্ছে আমাদের বংশগত বৈশিষ্ট্য কি করা, পরিবহন করা। বংশগত বৈশিষ্ট্য কি করা বলো, বংশগত বৈশিষ্ট্য পরিবহন করা, পরিব্যক্তি ও বিবর্তনে মুখ্য ভূমিকা পালন করা। পরিব্যক্তি ও বি- বি- বিবর্তনে কি, না মুখ্য ভূমিকা পালন করা, মুখ্য ভূমিকা পালন করা। ক্লিয়ার হলো কি হলো না বলো?
মুখ্য ভূমিকা পালন করা। তাহলে এইটা কিসের পার্ট গেল? এইটা গেল হচ্ছে আমাদের ডিএনএ এর পার্ট গেল। এইবার এই ডিএনএ এর নিচেই চলে আসে কি আমাদের, এই ডিএনএ এর নিচেই আমি যার সাথে কথা বলবো সেই জিনিসটার নামটা কি? সেই জিনিসটার নামটা হচ্ছে আমাদের আরএনএ। এই আরএনএ এর পুরো কথা কি স্যার? এই আরএনএ এর পুরো কথা হলো আমাদের রাইবো নিউক্লিক অ্যাসিড। এই আরএনএ এর পুরো কথা কি বলো? আরএনএ এর পুরো কথা হলো আমাদের রাইবো নিউক্লিক অ্যাসিড। ক্লিয়ার হয়েছে? এই যে রাইবো নিউক্লিক অ্যাসিডের কথা বললাম, সেই রাইবো নিউক্লিক অ্যাসিডের মধ্যে আমি যেটা দেখতে পাবো, কি দেখতে পাবো? এরও সেম ভাগ। কি কি ভাগ? একটার নামটাকে বলা হচ্ছে আমাদের পিউরিন বেস, আর একটার নামটাকে আমরা কি বলবো? আর একটার নামটাকে আমরা বলবো হচ্ছে আমাদের পিরিমিডিন বেস। যদি আমাদের পিউরিন বেস থাকে, তাহলে আমাদের যেমন ডিএনএ তে ছিল অ্যাডিনিন গুয়ানিন, এখানেও আমাদের সেটা কি হয়ে গেছে? অ্যাডিনিন ও গুয়ানিন হয়ে গেছে। এবং আমাদের যদি পিরিমিডিন বেসের গল্পে আসে, তাহলে আমাদের যেটা ছিল সেটা আমাদের কি আছে? সেটা হচ্ছে আমাদের মনে রাখবে কি, যে কি মাথায় রাখবে, যে আগেরটাতে আমাদের কি ছিল? থিয়ামিন সাইটোসিন। আর এখানে আমাদের কি হবে না, থিয়ামিনের পরিবর্তে ইউরাসিল থাকে। থিয়ামিনের পরিবর্তে কি থাকে আমাদের? ইউরাসিল থাকে। এবং আমাদের যেটা আর একটা জিনিস থাকে সেটা কি থাকে না, সেটা হচ্ছে আমাদের সাইটোসিন। তাহলে আমাদের সেটা কি থাকে? সেটা হচ্ছে আমাদের সাইটোসিন। এবং আরএনএ এর ক্ষেত্রে আর একটা পয়েন্টকে মনে রাখবে, এটা হলো আমাদের একতন্ত্রী। আমাদের ডিএনএ শেপ যেমন ডবল হেলিক্স বা দ্বিতন্ত্রী ছিল, এটা কিন্তু আমাদের মাস্ট বি একতন্ত্রী। এবং কি হয়েছে আমাদের এক্ষেত্রেও সেম সিম্বল, অ্যাডিনিনকে আমরা এ দ্বারা, গুয়ানিনকে জি দ্বারা, ইউরাসিলকে ইউ দ্বারা এবং সাইটোসিনকে সি দ্বারা ডিনোটেড করে থাকি। এই আরএনএ কি কাজ করে? এই আরএনএ কাজ করে হচ্ছে আমাদের প্রোটিন সংশ্লেষ করে। আরএনএ এর কাজ কি? আরএনএ এর কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা। আরএনএ এর কাজ কি বলো? আরএনএ এর কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা। ক্লিয়ার হলো কি হলো না বলো? হলো। তাহলে আজকে তোমাদেরকে বেসিক আমি কি পড়ালাম? বেসিক কোর্সে জাস্ট একটা পার্ট পড়ালাম, ঠিক আছে? এটা ছাড়াও তোমাদের কি আছে? কোর্সে কিন্তু অনেক কিছু আছে। তো তোমাদের জন্য কিছু কিছু অবজেক্টিভ টাইপ কোশ্চেন আছে, কিছু কিছু অবজেক্টিভ টাইপ কোশ্চেন আছে। এবং আমাদের যে প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার বা পড়াশোনা, এগুলো দেখতেই পাচ্ছ তোমরা, দেখো বাংলা এবং ইংরাজি বোথ ল্যাঙ্গুয়েজে কিন্তু পড়ানো হয়। অর্থাৎ তোমার কিন্তু কোন রকম ল্যাঙ্গুয়েজিক্যাল কোন রকম কিন্তু প্রবলেম আসবে না বা প্রবলেম হবে না। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? বুঝতে পারছো কি বলতে চাইছি? তো সেই ক্ষেত্রে তোমাদের এইটুকুনি, মানে যতটুকুনি পড়ানো হলো সেইটুকু রিগার্ডিং কারোর কোনো অসুবিধা বা কেউ প্রত্যেকে বুঝতে পেরেছো? ডিএনএ স্ট্রাকচারটা একবার বলো অঙ্কিতা পাল। ডিএনএ স্ট্রাকচারটা হচ্ছে ডবল হেলিক্স বা দ্বিতন্ত্র, মানে একটার সঙ্গে আর একটা পেঁচিয়ে আছে। আচ্ছা, বুঝতে পেরেছো পাপিয়া? বুঝতে পেরেছো শিশির? ওকে স্যার, চলো। এবার আমাদের কি হয়েছে? আমাদের প্রথম কোশ্চেন, হু ডিসকভার দ্য সেল? কে কোষ আবিষ্কার করেছিলেন? অ্যান্টন ভন লিয়েনহফ, রবার্ট হুক, ম্যাথিয়াস লেইডেন, রুডলফ ভিরচু। তাহলে আমাদের কোষ যেটা আছে, এই কোষ প্রথম আবিষ্কার করেছিলেন কে? এই কোষ প্রথম আবিষ্কার করেছিলেন রবার্ট হুক। অর্থাৎ আমাদের অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে কি হয়েছে? আমাদের অপশন বি কি হয়েছে? আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কি বলেছে? হোয়াট ইজ দ্য বেসিক স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ ইজ? অর্থাৎ কি বলেছে? আমাদের যে বেসিক স্ট্রাকচার এন্ড ফাংশন অফ লাইফ কি? কি আছে বলো? অপশন এ আমাদের টিস্যু, অপশন বি অর্গান, অপশন সি সেল,
অপশন ডি কি বলবো, নিউক্লিয়ার। তাহলে আমাদের এখানে কি উত্তর হবে, না আমাদের দেহের বেসিক স্ট্রাকচার কি, বেসিক স্ট্রাকচার হচ্ছে কোষ। বেসিক স্ট্রাকচার কি বলো, বেসিক স্ট্রাকচারটা হচ্ছে আমাদের এখানে কোষ। ক্লিয়ার হয়েছে এখান থেকে। নেক্সট কি বলেছে এখান থেকে, নেক্সট আমাদের যেটা বলেছে সেই জিনিসটা কি, সেই জিনিসটা হচ্ছে কি নেক্সট আমাদের হুইচ অফ দি ফলোইং অর্গানিজম ইজ ইউনিসেলুলার, অর্থাৎ কোনটি আমাদের এককোষী, অ্যামিবা, মানুষ বা ম্যান, ডগ, ফিশ। তাহলে এই ক্ষেত্রে তোমরা প্রত্যেকে জানো, কি জানো, যে আমাদের এককোষী যে প্রাণীটা থাকলো সেই এককোষী প্রাণীর নামটা কি, এককোষী প্রাণীর নাম হলো আমাদের অ্যামিবা। নাম্বার 4, হুইচ অর্গানেল ইজ নোন অ্যাজ দি পাওয়ার হাউস অফ সেল, কোন অঙ্গাণুকে কোষের শক্তি কেন্দ্র বলা হয়? অপশন এ নিউক্লিয়াস, অপশন বি মাইটোকন্ড্রিয়া, অপশন সি রাইবোজোম, অপশন ডি গলগি বস্তু। তাহলে আমাদের এখানে কি উত্তর হবে, উত্তর হবে মাইটোকন্ড্রিয়া ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে নিউক্লিয়াসকে কি বলা হয় গো, নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক। তাহলে যদি প্রশ্ন করেছি কোষের মস্তিষ্ক কাকে বলে, তাহলে উত্তর দেবে নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলে। ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার। এবার কি বলেছে আমার এখান থেকে, যদি প্রশ্নটি এরকম আসে যে রাইবোজোমের কাজ কি, রাইবোজোমের কাজ হচ্ছে আমাদের কোষের প্রোটিন সংশ্লেষ করা। হয়েছে, ক্লিয়ার। চলো, সেল ওয়াল প্রেজেন্ট ইন, কোষ প্রাচীর কোথায় পাওয়া যায়? এনিম্যাল সেল অনলি, শুধুমাত্র প্রাণী কোষে, প্লান্ট সেল অনলি, শুধুমাত্র উদ্ভিদ কোষে, বোথ উভয় কোষে, নান কোনোটিই নয়। তাহলে দেখো আমাদের দেহে কিন্তু প্রাণী কোষে কিন্তু সেল ওয়াল পাওয়া যায় না, আমাদের দেহে শুধুমাত্র কোষ পর্দা পাওয়া যায়। তার জন্য আমাদের এখানে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, হুইচ অর্গানেল ক্যারিস আউট দ্য ফটোসিনথেসিস, অর্থাৎ কোন অঙ্গাণু আলোক সংশ্লেষ সম্পন্ন করে বা সালোক সংশ্লেষ সম্পন্ন করে? অপশন এ ক্লোরোপ্লাস্ট করে, অপশন বি মাইটোকন্ড্রিয়া করে, অপশন সি আমাদের রাইবোজোম করে, অপশন ডি কে করে, লাইসোজোম করে। তাহলে রাইট অ্যান্সার কি, মাইটোকন্ড্রিয়া ইজ দ্য রাইট অ্যান্সার। মাইটোকন্ড্রিয়া ইজ দ্য রাইট অ্যান্সার। হয়েছে, ক্লিয়ার। চল, কোশ্চেন নম্বর 6, দ্য কন্ট্রোল সেন্টার অফ দি সেল, কোষের নিয়ন্ত্রক কেন্দ্র হলো কি? সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, রাইবোজোম না গলগি বডি? তুমি কি করবে, তুমি কি করবে না, এই ডিসিশনটা কে নেয়? তোমার ব্রেন নেয়। তাহলে কোষের ক্ষেত্রে কোষ কি করবে, কোষ কি করবে না, এই ডিসিশনটা নেবে কোষের ব্রেন। কোষের ব্রেন কে, নিউক্লিয়াস। ওকে, চলো, কোশ্চেন নম্বর 8, রাইবোজোম আর রেসপন্সিবল, রাইবোজোম কিসের জন্য রেসপন্সিবল বা কোন কাজের জন্য দায়ী? না রাইবোজোম দায়ী হচ্ছে আমাদের, ভালো করে মাথায় রাখবে, রেসপিরেশনের জন্য, ফটোসিনথেসিসের জন্য, আমাদের প্রোটিন সিনথেসিসের জন্য, না আমাদের ডাইজেশন বা পরিপাকের জন্য? তাহলে রাইবোজোম আবার দায়ী হচ্ছে কিসের জন্য? প্রোটিন সিনথেসিসের জন্য। তাহলে দেখো আজকে তোমাদেরকে কোষ পড়ানো হলো, এবং এই যে কোষ পড়ানোর পরবর্তীতে তোমাদেরকে কোষ সম্বন্ধে একটা বেসিক থিওরি, যেই থিওরিটা তোমরা নোট আকারে লিখবে এবং সেই নোটটা তোমাদের এক্সামের জন্য রিলেভেন্ট। ঠিক আছে, এছাড়া তোমাদের কি করানো হলো, যতটুকুনি পড়ানো হয়েছে তার ভিত্তিতে কিছু অবজেক্টিভ টাইপ কোশ্চেনকে করানো হলো।
এই অবজেক্টিভ টাইপ কোশ্চেন গুলো করলে তোমরা কি পাবে না, এই অবজেক্টিভ টাইপ কোশ্চেন গুলো করলে তোমাদের পরবর্তী যে এক্সাম আছে সেই এক্সাম সম্বন্ধে তোমাদের একটা ধারণা চলে আসবে। এছাড়াও আমাদের আরো কোশ্চেন আছে, এই যেমন সেল থিওরি প্রপোজড বাই, এটা আমার মনে পড়ছে না ঠিক এই মুহূর্তে, এটি তোমাদের কোনো একটা পরীক্ষাতে এসছিল, কোনো পরীক্ষাতে সেম কোশ্চেন এসছিল। অর্থাৎ কোন পরীক্ষাতে কি কোশ্চেন আসবে সেটা তো আমি বলতে পারি না। তো তোমাদের জন্য প্রচুর কোশ্চেন, তোমাদের টাইপিস্ট নোট এবং এই রকম নোট ইত্যাদি প্রভৃতি থাকবে, কোনো অসুবিধা নেই। তো তোমাদের যে ক্লাসটি হলো এইটুকুনির মধ্যে কারোর কোনো অসুবিধা থাকলে আমাকে একটুখানি বলো। যদি কারোর কোনো বুঝতে অসুবিধা না থাকে তাহলে প্রত্যেকে একটু ওয়েট করবে। স্যার তোমাদের সঙ্গে হয়তো 2 মিনিট 2 মিনিট 4 মিনিট কিছু কথা বলবেন, তারপরে তোমরা যেমন যে যার মতো লেট নিতে পারো, বা স্যার যেমন কথা বলবে তোমরা কথা বলতে পারো। স্যার ক্লাস হয়ে গেছে? হ্যাঁ স্যার, ক্লাস হয়ে গেছে। থ্যাংক ইউ স্যার। ওকে আমি স্যার, একটু থ্যাংক ইউ। তোমাদের গ্রুপটা ওপেন করেছি, যদি একটা দুটো সেন্টেন্স একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো, দেন আমি কোড শেয়ার করে দিচ্ছি। আবার বলছি 2 মিনিট সময় নেবো, তার বেশি একদম না। একটা মিনিট আমাকে স্যার, আপনার ইয়ে স্ক্রিনটা বন্ধ করবো স্যার? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই স্যার, অবশ্যই অবশ্যই অবশ্যই। আশা করি দেখো স্ক্রিনটা দেখতে পাচ্ছ। সেকেন্ড পেজে কোড রয়েছে, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। আমি একটু গ্রুপটা ওপেন করে দিচ্ছি। আবারও বলছি যে সবাইকে শেয়ার করতে হবে এমন কোনো কথা নেই, যদি একটা দুটো তোমার পক্ষে সম্ভব হয়, যদি একটা দুটো সেন্টেন্সে পারো একটু ফিডব্যাক শেয়ার করো। আমি গ্রুপটা ওপেন করে দিচ্ছি। দেখো গ্রুপটা ওপেন আছে, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট রইলো। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের ফিডব্যাক শেয়ার করো। আবার বলছি সবাইকে শেয়ার করার দরকার নেই, প্লিজ সবাই শেয়ার করো না। যদি একটা দুটো সেন্টেন্সে পারো, কারণ 1.5 ঘন্টা ক্লাসের পর যদি একটা বা দুটো সেন্টেন্সে ফিডব্যাক না শেয়ার করতে পারো, আমি বলবো ওই এনার্জি ধরে রাখো, নষ্ট করো না, কাজে লাগাও অন্য কোনো কিছুতে। কিন্তু দয়া করে ভালো খুব ভালো লিখো না, ওটাতে কিছু বোঝা যায় না। একটা দুটো সেন্টেন্সে যদি পারো একটু ফিডব্যাক শেয়ার করো। যদি একটা দুটো সেন্টেন্সে পারো তাহলে ফিডব্যাক শেয়ার করো। রেলের কিন্তু অলরেডি গ্রাজুয়েট লেভেলের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। আন্ডার গ্রাজুয়েটে কিন্তু 28 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। তোমাদের সাথে দেখবে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমি শেয়ার করেছি, ওখানে জয়েন করে যাও, ওখান থেকে সমস্ত কিছু ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবে, সমস্ত কিছু ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবে। আশা করি ওখানে জয়েন করেছো, মানে আমি তোমাদের সাথে দুটো লিঙ্ক শেয়ার করছি, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যানেল আর একটা টেলিগ্রাম চ্যানেল। হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে তোমরা যে কোনো রকম রিক্রুটমেন্ট সংক্রান্ত খবর পেয়ে যাবে, সেটা ন্যাশনাল লেভেল হতে পারে, আমাদের স্টেট লেভেল হতে পারে, একদম লোকাল লেভেলের কোনো রিক্রুটমেন্ট, তাও কিন্তু তুমি ওই গ্রুপ থেকে, ওই হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে পেয়ে যাবে। আর টেলিগ্রাম চ্যানেল থেকে প্রতিদিন, মানে বিশেষ করে জিকে সাবজেক্টের উপর ওই গ্রুপ থেকে পেয়ে যাবে কোশ্চেন। ম্যাথ বা রিজনিং এর জন্য আমি আলাদা গ্রুপ শেয়ার করে দেবো। যে গ্রুপটা মানে যে টেলিগ্রাম চ্যানেলটা তোমাদের সাথে শেয়ার করা হয়েছে, ওখানে দেখো প্রতিদিন মানে রেগুলার বেসিসে তোমার ওখানে দেখবে যে বিভিন্ন সাবজেক্টের মক টেস্টের জন্য কোশ্চেন আসছে। এক একদিন এক একটা সাবজেক্টের উপর, মানে কখনো খিচুড়ি পাবে না যে একটা হিস্ট্রি, একটা বায়োসায়েন্স, একটা জিওগ্রাফি, একটা স্ট্যাটিক জিকে, এরকম পাবে না। এক একদিন এক একটা সাবজেক্টের উপর কোশ্চেন আসছে, ওগুলোকে ফলো করো। দেখো আমি আমি এটুকু বলতে পারি যে ওখান থেকে কিছু না কিছু তুমি পাবে, কতটা কি পাবে ওটা তুমি বলতে পারবে। আর 1 মিনিটেরও কম সময়ের মধ্যে গ্রুপটা বন্ধ করে দেবো। প্রায় 2 মিনিট হয়ে গেছে।
নেক্সট যেটা বলার যে শুধুমাত্র টাইপ করে পাঠাবে, কোনো রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না। এটা বলার পরও গতকাল বোধহয় 2 থেকে 3 জন বোধহয় স্ক্রিনশট বা ছবি তুলে পাঠিয়েছে, দেখবে তাদের কাছে কোনো অবস্থাতে যাবে না। কারণ মনে রাখবে, আমি গতকালও জানিয়েছি, যেটা কিন্তু সিস্টেম সফটওয়্যারের মাধ্যমে যাবে, ম্যানুয়ালি পাঠানো হয় না। সিস্টেম সফটওয়্যার কিন্তু স্ক্রিনশট ছবি বা কোনো ইমেজ এডিট করতে পারে না, শুধুমাত্র বারবার বলছি টাইপ করে পাঠাবে, কোনো রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না। এটা রিকোয়েস্ট রইলো। নেক্সট যেটা বলার যে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, অন্য কোনো ফরম্যাটে কিন্তু পাঠাবে না। মানে টেক্সট মেসেজ করছো বা অন্য কিছু করছো, তাহলে তোমার কাছে যাবে না। নেক্সট যেটা বলার যে নিচে যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে। নিচে যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, নাম্বারটা আমি দেখিয়ে দিচ্ছি, কোড নিচে রয়েছে, আর সিক্রেট কোড প্রতিবার পাল্টাবে। কারণ আজ গতকাল যেটা ছিল আজ সেটা হবে না নিশ্চয়ই, আবার আজ যেটা রয়েছে আগামীকাল সেটা থাকবে না। অর্থাৎ সিক্রেট কোড কিন্তু প্রতিদিন প্রতিবার পাল্টাবে। ঠিক আছে, তো এই কয়েকটা জিনিস একটু মেনে চলবে। যেটা প্রথম বললাম যে নাম্বার 1 শুধুমাত্র টাইপ করে পাঠাও। নাম্বার 2 যেটা, যে নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কোড শেয়ার করো। আর নাম্বার 3 বলবো যে অবশ্যই যে টাইমের মধ্যে পাঠিয়ে দেবে। আমি বলবো রাত 12টার মধ্যে পাঠিয়ে দেবে। আমি যদিও গতকাল রাত 12টায় পাঠাতে পারিনি, আজ সকালবেলা পাঠিয়েছি। হতে পারে আজকে আমি রাত 12টার সময় সিস্টেম রান করে দিলাম, কিন্তু এটা তো পাঠাতে কয়েক সেকেন্ড লাগবে সময়। আমি বলবো এখনই পাঠিয়ে রাখো। কারণ একবার যদি সিস্টেম রান হয়ে যায়, তারপরে তুমি সঠিক কোড সঠিক নাম্বারে পাঠালেও তোমার কাছে আর যাবে না। কোডে চলে আসছি, এটা হচ্ছে কোড রয়েছে যেটা হাইলাইট করা রয়েছে, স্মার্ট হার্ডওয়ার্ক। এটা হচ্ছে সিক্রেট কোড, যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সিক্রেট কোড, যে স্মার্ট হার্ডওয়ার্ক। আর নাম্বারটা দেখো নিচে দেওয়া রয়েছে, সেম নাম্বার গতকাল যারা পাঠিয়েছিলে তাদের জন্য খুব সহজ হয়ে গেল ব্যাপারটা, যে 6291515880। এটাই হচ্ছে নাম্বার, 6291515880। এটাই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারটাতে শুধুমাত্র টাইপ করে পাঠাবে, অন্য কোনো ফরম্যাটে পাঠাবে না। শুধুমাত্র টাইপ করবে 6291515880। আর কোডটা কি বললাম, স্মার্ট হার্ডওয়ার্ক। এইটুকুকে শুধুমাত্র টাইপ করো, কোন রকম স্ক্রিনশট ছবি বা ইমেজ পাঠাবে না, তাহলে তোমার কাছে যাবে না। নেক্সট, তোমার কাছে যদি কেউ রিকোয়েস্ট করে, আমি তোমাকে নৈতিক দিক থেকে বলবো যে পাঠাবে না। কারণ তুমি তাকে কোথাও না কোথাও ক্ষতি করছো। মানে আমি তো একটা উদ্দেশ্য নিয়ে এটাকে করছি, যে সিক্রেট কোড ছাড়া দেওয়া যাবে না। কারণ এই না যে তুমি আমার কাছে খুব প্রিয় আর ওই ছেলেটা বা মেয়েটা আমার কাছে অপ্রিয় বা তার সঙ্গে শত্রুতা রয়েছে, তা না। আমি কোন একটা মোটিভেশন নিয়ে কোন একটা কিছু ভেবে আমি করছি। এবার তুমি যদি করে দাও, মানে তুমি ধরো কাউকে শেয়ার করলে, আমি জানতেই পারলাম, তাতে কিচ্ছু যায় আসে না, তাতে কিচ্ছু হয় না। কিন্তু আলটিমেট, মানে আমরা যখন এই প্রবলেম গুলো কখন ক্রিয়েট হয়, যদি তোমার মধ্যে এই নিয়ে আফসোস হয় যে কালকে কোনো কিছু একটা ঘটনা ঘটলো, সেটা যদি তোমার জন্য এরকম মনে পড়ে, আচ্ছা স্যার বলেছিল, তারপরেও আমি এই বারণটা শুনিনি, হয়তো এই জন্য আমার সাথে এরকম একটা বাজে ঘটনা ঘটলো, তখন তোমার মনে হবে যে হ্যাঁ তাহলে কাজটা ভুল। কিন্তু সারা জীবনে যদি এটা মনে না হয়, তাহলে তুমি কোনো ভুল করোনি। তুমি অন্য কারোর সাথে সিক্রেট কোড শেয়ার করে দিয়ে ঠিকই করেছো, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা যদি তোমার কাছে আফসোসের জায়গায় চলে আসে, তাহলে তুমি ভুল করেছো। আশা করি বোঝাতে পারলাম। কোড দেখা হয়ে গেছে, একটু আমাকে জানিও যে কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে, কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে। মানে যারা অবশ্যই গতকাল ক্লাস করেছিলে তারাই একমাত্র রিলেট করতে পারবে এই কোশ্চেনটার সাথে, যারা গতকাল ক্লাস করোনি তারা বুঝতে পারবে না। এটা আমার কোশ্চেন, যে গতকাল মানে কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে। সবার আনসার দেওয়ার দরকার নেই, কারণ সবাই কিন্তু চাকরি পাবে না। প্লিজ সবাই আনসার দেবে না। আর যেটা বলছিলাম যে অবশ্যই এতে মানে ওই হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, এই জায়গাগুলোতে জয়েন করে যাও। ওখান থেকে ডেফিনেটলি তুমি কিছু না কিছু প্রতিদিন পাবেই। আমি আরো একবার এখানে লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি। প্রতিদিন আমি এই যে লিঙ্ক শেয়ার করে দিলাম, যাদের 3 নম্বর হচ্ছে, আমি বলবো লেগে থাকো। এই যে আমি লিঙ্ক শেয়ার করে দিলাম, দেখো, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল। বলছি এটা কি ফ্রিতে হবে তো এভরিডে? তুমি ফ্রিতে এভরিডে ক্লাস করতে পারবে? তুমি ফ্রিতে এভরিডে ক্লাস করতে পারবে? এর আনসার শুধুমাত্র হ্যাঁ বা নাতেই হয়, অন্য কিছু বলারই দরকার পড়ে না। তুমি প্রত্যেকদিন করতে পারবে? নেক্সট যেটা বলার, যে গতকাল ক্লাস করেছিলে?
দিয়ে শেয়ার করে দেওয়া হবে, পিডিএফ নোট শেয়ার করে দেওয়া হবে, দেখবে মেসেজের মধ্যে জানিয়ে দিয়েছি যে তোমার কাছে যাবেই, এটা নিয়ে ভাবনা চিন্তার কোনো দরকার নেই, তোমার কাছে যাবেই, এই নিয়ে বিন্দু মাত্র এ করার কোনো দরকার নেই। আমি যেটা বলবো যে প্রত্যেক মানে গতকাল এই নিয়ে অনেকগুলো কথা বলেছি, বেশ কয়েকটা পয়েন্ট বাকি রয়েছে, আজ আমি আর ডিসকাস করছি না, কারণ এই আমিও সবেমাত্র অন্য একটা ক্লাস থেকে বেরোলাম, যেটা আর কি বলার। সিম্পলি এ করো না, ব্লক অ্যান্ড রিপোর্ট অ্যান্ড ব্লক করো যারা তোমাকে মনে হচ্ছে ফালতু মেসেজ করছে, কারণ সবকিছু লিমিটেশন থাকলেও তোমার মোবাইলে এই এই লিমিটটা আনলিমিটেড দিয়ে রেখেছে, যে মানে কেউ একজন তোমার সাথে কথা বললো, তুমি বুঝতে পারলে তোমার সিক্স সেন্স দিয়ে যে আমার সাথে ফালতু কথা বলছে বা এটা আমার জন্য কোনো কাজের নয়, তুমি সিম্পলি রিপোর্ট অ্যান্ড ব্লক করো, হোয়াটসঅ্যাপ এবং তোমার ফোন দুটো জায়গা থেকে রিপোর্ট অ্যান্ড ব্লক। লাইফ ইজ অল অ্যাবাউট রিজেকশন, নট অ্যাকসেপ্টেন্স। লাইফ ইজ অল অ্যাবাউট রিজেকশন, নট অ্যাকসেপ্টেন্স। বাদ দিয়ে দাও, লাইফে তুমি যত বেশি ছাড়তে পারবে, ছাটা বোঝো তো, ছেটে ফেলা, তত তুমি এগোতে পারবে। আর তুমি যদি অনেক কিছু বোঝা নিয়ে চলো, এটা বোনের বাড়ি, এটা ভাইয়ের বাড়ি, ওটা কাকার বাড়ি, এটা পিসির বাড়ি, এটা বন্ধু, ওটা বুজুম ফ্রেন্ড, এটা আমার স্কুলের বন্ধু, ব্যাস তোমার গতি তত স্লো হবে, তোমার গতি তত স্লো হবে। আমি বলছি না যে স্বার্থপর হয়ে যাও, কিন্তু স্বার্থপরতা নেগেটিভ ওয়ার্ড, যে তুমি নিজের স্বার্থে সবকিছু করছো, নিজের স্বার্থ অন্য কাউকে ব্যবহার করছো, এটা ডেফিনেটলি নেগেটিভ ওয়ার্ড। কিন্তু তুমি যদি নিজের স্বার্থে মানে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাউকে ক্ষতি না করে কোনো কিছু করো, সেটা পজিটিভ। কিন্তু তুমি তোমার নিজের স্বার্থে কাউকে ইউজ করছো, সেটা নেগেটিভ। কিন্তু তুমি নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছ, তাতে কেউ তোমাকে ডাকলো বা কিছু, তুমি তার ডাক শুনলে না বা কিছু, তার মধ্যে কোনো ভুল নেই, কারণ তুমি সবাইকে ভালো রাখতে পারবে না। আমি যত মানে এরকম আমি যদি সারা বছর ক্লাস করিয়ে যাই, তারপরেও লোকজন আমাকে ভুল ধরবে, মানে এটা বড় করে প্রমাণ করার দরকার, কারণ আমি তো খুবই নগণ্য, তোমার থেকেও ছোট, বিশ্বাস করো, তোমার যা অস্তিত্ব, তোমার যা কিছু রয়েছে, আমি তোমার থেকেও নগণ্য। লতা মঙ্গেশকরের গানে লোকে ডিসলাইক দেয়, তাই তো, লতা মঙ্গেশকর। আর ভাবো রবীন্দ্রনাথ, যাদের সাথে আমরা শুধু বাঙালি বলে নিজেদেরকে পরিচয় দিই, যে হ্যাঁ ওই একটা বড় ছাতার তলায় দাঁড়াতে পারে, রবীন্দ্রনাথকে নিয়ে আমরা ট্রোল করি, আমাদের যোগ্যতাই নেই, আমরা কতটা অযোগ্য তাকে নিয়ে আমরা ট্রোল করি। আব্দুল কালামকে লোকে গালাগালি দেয়, তাহলে আমি তো সেখানে খুব নগণ্য, ক্ষুদ্র। তাই সেই জন্য বলছি সবার কথা সবকিছু ভাবতে যেও না এইভাবে। তুমি এটা দেখো যে তুমি কাউ মানে নিজের স্বার্থের জন্য কাউ ক্ষতি করছো না তো, তাহলে ঠিক আছে, এইবার তুমি এগিয়ে চলো। আর জেনে রেখো, তোমাকে যে ক্ষতি করতে পারে সে তোমার সব থেকে পরিচিত। আমাকে তুমি চাইলেও ক্ষতি করতে পারবে না, কারণ তুমি আমার কোনো কিছু জানে না, কিছু করতে পারবে না। কিন্তু আমার যে সব থেকে কাছে হতে পারে, সে আমার ফ্যামিলি মেম্বার হতে পারে, আমার খুব কাছের বন্ধু হতে পারে, আমার কোনো প্রতিবেশী হতে পারে, আমার কোনো রিলেটিভস হতে পারে, এরাই সব থেকে আমার বেশি ক্ষতি করতে পারে। আমার পাশের বাড়ির বা পাশের পাড়ার মুদির দোকান কি পাশের স্টেশনের কোনো টোটোওয়ালা আমার সেই ক্ষতি করতে পারবে না। এই ব্যাপারগুলো, এই ছোট ছোট জায়গাগুলোকে প্রতিদিন টিউনিং করার চেষ্টা করো। মানে আমি শুধু এই এখানকার কথা বলছি না, আমি তোমার ওভারঅল লাইফের ফিলোসফির কথা বলছি, যে প্রত্যেকটা জায়গাতে ধরে নাও তুমি, তোমার একটা বদ অভ্যাস রয়েছে, তুমি সবসময় কন্টিনিউ কথা বলতে দাও, কাউকে কথা বলতে দাও না, তোমার শোনার অভ্যাস নেই, তুমি এখন থেকে ভাবো শোনাটাও একটা বড় ইয়ের জিনিস, সেটাকে রেগুলার বেসে ট্রাই করার চেষ্টা করো। না ঠিক আছে, আগে শুনে নি, প্রপার শোনার পর আমি কথা বলবো, কথা বলার সময় আস্তে আস্তে কথা বলবো, প্রত্যেক দিন এইভাবে করো। তোমার ওয়ে অফ প্রেজেন্টেশন, তোমার রিপ্রেজেন্টেশন, তোমার বডি ল্যাঙ্গুয়েজ সবগুলো দরকার রয়েছে, কারণ ওভারঅল তোমার যদি কোনো একটা জায়গাতেও তুমি ধরো পিছিয়ে যাও, মানে ধরে নাও যে আমি খুব ভালো স্টুডেন্ট, আমি খুব ভালো ক্রিকেট খেলি, আমি খুব ভালো তোমার ধরো তবলা বাজাই, আমি খুব ভালো গান করি, আমার সবকিছু ভালো এইগুলো, কিন্তু আমার ধরো চরিত্র খুব খারাপ, তাহলে কিন্তু সমস্যাটা হবে। তাহলে কি হবে, আগে আমার যতগুলো যা ভালো ছিল, সেই ভালোগুলো আস্তে আস্তে কেমন যেন নষ্ট হতে থাকবে, আস্তে আস্তে নষ্ট হতে থাকবে। কারণ তো ধরো আমার পড়াশোনা কত বছর পর্যন্ত লোক শুনবে, 18 বছর, 20 বছর, 22 বছর, অমুকের ছেলেটা খুব ভালো, অমুক পড়াশোনায় খুব ভালো, 24 বছর, 25 বছর, 30 বছর, 35 বছর,
তারপরে তুমি যদি বলো জানিস তো এবার আমার পিএইচডি হলো, সেই ফিলিংস আসবে না। আমি এবার ডক্টরেট করলাম, সেই ফিলিংস আসবে না। কিন্তু তুমি প্রথমবার মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়েছো, এবার তোমার বাবা অন্য কাউকে গিয়ে বলছে আমার ছেলে মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়েছে। আমাদের বংশ তো কেউ পায়নি, ওই আমার ছোট ভাইটা শুধু মাধ্যমিক পাস করেছিল, আমার ছেলে মাধ্যমিক পাস করেছে। কিন্তু ওই সেই ছেলেটাই যখন 35 বছর 40 বছরের বয়সে কি ধরো তুমি পিএইচডি করলে, এবার আর সেই ফিলিংস আসছে না। তো এই জন্য এই ব্যাপারগুলো মানে আমরা বড় লোক বলি কিভাবে, বড় লোক মানে এই না যে তোমার পকেটে প্রচুর টাকা রয়েছে। বড় লোক বলতে তিনটে জায়গা বোঝায়। নাম্বার ওয়ান যেটা, যে সময়ের সাথে তোমার বয়স, মানে ওই যে যেটা বললাম যে এই পিএইচডি যদি তুমি 24 বছরে বা 28 বছরের মধ্যে করতে, তাহলে দেখতে তুমি কি টাইপের ভ্যালু পেতে, কোন জায়গায় পৌঁছাতে। সেই পিএইচডি 10 বছর পরে 38 বছর হলো, একই পিএইচডি একই ভ্যালু সবকিছু, কিন্তু সেই ফ্লেভার আর আসছে না। আশা করি বোঝাতে পারলাম। নাম্বার টু, স্কিল। তুমি যদি কোনো একটা পার্টে খুব ভালো স্কিল তৈরি করে নিতে পারো, তাহলে আর যাই হোক সেটা তোমাকে এমন একটা লেভেলে এমন একটা জায়গায় পৌঁছে দিতে পারে, সেটা হতে পারে তোমার আগামী দিনে ভবিষ্যৎ, হতে পারে সেটা আগামী দিনে তোমার কেরিয়ার হতে পারে, যা কিছু তুমি অনেক দূর এগিয়ে যাবে। আর নাম্বার থ্রি যদি বলি, সেটা হচ্ছে ডেটা। মানে এই মুহূর্তে দাঁড়িয়ে ডেটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। এবার বলতে পারো এই ডেটার রেসপেক্টে অনেকে অনেক কিছু বুঝতে পারে না বা কিভাবে কি করবো। আমি বলবো যে ডেটা রেসপেক্টে যেমন গতকাল একটা কথা বলেছিলাম, ওই একটা। নাম্বার টু যেটা নাম্বার টু যেটা বলবো, যে ধরো এই যে যে রেগুলার ক্লাসগুলো করছো, এগুলোর রেসপেক্টও তুমি কিছু ডেটা রাখো। যে ধরো আজকে ধরো বায়োসায়েন্স ক্লাস হয়েছে, যে 24 অক্টোবর at 8 PM বায়োসায়েন্স। কালকে ধরো অঙ্কের ক্লাস 25 তারিখ at 8 PM অঙ্কের ক্লাস। পরের দিন হয়তো হিস্ট্রি ক্লাস হয়েছে, তুমি ডেটাগুলোকে রেখে দাও। বা হয়তো ওই 26 তারিখে হিস্ট্রি ক্লাস তুমি করতে পারবে না, লিখে রাখো যে 26 তারিখ হিস্ট্রি ক্লাস অ্যাবসেন্ট ডিউ টু ধরো সিস্টার ম্যারেজ কি আদার্স কোনো ইস্যু বা কিছু। তুমি এটা দিয়ে কোনো না কোনো কিছু রিলেট করতে পারবে। হয়তো ওই হিস্ট্রি ক্লাসের ওটা করতে পারোনি, তুমি 6 মাস 1 বছর পরে গিয়ে কিছু না কিছু দিয়ে রিলেট করতে পারো। আচ্ছা ওই দিন হিস্ট্রি ক্লাস করিনি, আর ওই দিন সেই বোনের বিয়ে ছিল বা বোনের বিয়েতে গেছিলাম। আচ্ছা বোনের বিয়েতে গেছিলাম, তার মানে ওখান থেকে ফিরে আসার পর তারপরে এই ঘটনা ঘটেছিল। তার মানে ওই দিন ছিল এত তারিখ, তার মানে এই ঘটনাটা এত তারিখে ঘটেছিল। এই যে যে ডেটার কথা বলছে আমাদের ডেইলি লাইফে যেটা কাজে লাগে। আবারও বলছি, ডেটার অনেকগুলো টাইপ আছে, অনেকগুলো ভ্যারাইটি আছে, আমি মাত্র দুটো জায়গা বললাম। এবার এগুলোকে তুমি যেরকম ভাবে যতটা ইউজ করতে পারবে, তুমি কিন্তু ততটাই এগোবে। আমরা সবাই একটা লাইনে দাঁড়িয়ে রয়েছি, 100 মিটার রেস ধরো, 100 মিটারের রেস, আমরা সবাই একটা লাইনে দাঁড়িয়ে রয়েছি। ওই 100 মিটারে কিন্তু পৌঁছাবে গিয়ে 10 জন একসঙ্গে না, যে আমরা 10 জন একসঙ্গে শুরু করেছি, বাট 10 জন একসঙ্গে এই রেস শেষ করব না। এর মধ্যে একজন বা দুজনই কিন্তু ফার্স্ট হবে। তাহলে কেন ফার্স্ট হচ্ছে, এর কারণ এই যে যেগুলো বললাম, এই তোমার যেটা বললাম সময়ের সাথে তোমার বয়স, তোমার স্কিল, তোমার ডেটা, এই জায়গাগুলো যেমন গুরুত্বপূর্ণ। গতকাল একটা কথা বলেছিলাম, স্মার্টনেস। মনে করে দেখো, আমি বলবো যে তোমার প্রত্যেকটা কাজের মধ্যে, তোমার প্রত্যেকটা কথায়, বডি ল্যাঙ্গুয়েজে, তোমার ওভারঅল প্রেজেন্টেশন, সব জায়গাতে স্মার্টনেস কাজে লাগাও। তুমি প্রতিদিন পার্থক্য বুঝতে পারবে। আমি আবারও বলছি, শুধু রেলের কথা বলছি না, শুধু রেলের কথা বলছি না, অবশ্যই রেলের মধ্যে ইম্পর্টেন্ট বা ইনক্লুডিং। কারণ তোমার লাইফে আজকের এই পরীক্ষাটা বা কালকে একটা পরীক্ষা দেবে বা কালকে চাকরি পাবে, সেটা তোমার লাইফের বাইরে নয়, তোমার লাইফেরই একটা পার্ট। হোক না সে, হতে পারে খুব ক্ষুদ্র, যে তুমি 2 বছরের প্রিপারেশন নিয়ে চাকরি পেয়েছো, কিন্তু অস্বীকার করতে তো পারবে না যে হ্যাঁ ওটা তোমার লাইফের কোনো পার্ট না। হোক না তোমার লাইফের কোনো একটা কালো অধ্যায়, সেও তোমার লাইফের পার্ট, ওটা তোমাকে বই নিয়ে বেড়াতে হবে। আবার তোমার লাইফে খুব বড় অ্যাচিভমেন্ট, ওটাও তোমার লাইফের একটা অধ্যায়। তো এইগুলোকে আর কি, তো সেই জন্য বলছি যে আমরা সবাই একটা লাইন থেকে জার্নি স্টার্ট করছি, রেস শুরু করছি, কিন্তু সবাই গিয়ে আলটিমেট এন্ড লাইনে পৌঁছাতে পারছি না, টাইমে পৌঁছাতে পারছি না। আর টাইমে পৌঁছাতে না পারলে ওর কোনো দাম নেই। মানে আমাকে ধরো 100 রেলের সিবিটি 1-এ 100টা কোশ্চেন হবে, আমি 100টা কোশ্চেন পরীক্ষা হলে বসে আমি আলটিমেট 50টা করতে পারলাম। আর ওই কোশ্চেনটা যদি আমাকে বাড়ি পাঠিয়ে দিত, দিয়ে বলতে 1 সপ্তাহ পরে আমাকে জমা দেবে, তুমি 100টা কোশ্চেন 100টাই করতে পারছো, তাহলে তোমার ওই 100টা করতে পারাটার কোনো দাম নেই। কিন্তু তুমি এক্সাম হলে যদি ওই 100টার মধ্যে 80টাও করতে পারো,
তাহলে ওটা অনেক বড় ভ্যালু হয়ে দাঁড়াবে। তো এই ব্যাপারটা, তুমি আজ শুরু করেছো, কালকে গিয়ে 100 মিটার রেস শেষ করবেই, কিন্তু ওই রেসটা শেষ করার জন্য কোনো দাম নেই। নেক্সট যেটা বলবো যে লাইফে অপশনস কমাও। এই ছোট ছোট জায়গাগুলোকে প্রতিদিন টিউনিং করো, প্রতিদিন একটু একটু করে টিউনিং করার চেষ্টা করো। তুমি একদিনে কিছু দেখতে পাবে না, এক সপ্তাহে কিছু ফিল করতে পারবে না, কিন্তু 1 মাসে বুঝতে পারবে আচ্ছা কিছুটা তো পরিবর্তন হয়েছে, কিন্তু অন্য কাউকে দেখাতে পারবে না। কিন্তু এটাই যদি কন্টিনিউ করতে থাকো 3 মাস, 6 মাস, 1 বছর, দেখবে তোমার মধ্যে পরিবর্তন অন্যেরাও দেখতে পাচ্ছে, অন্যেরাও সেটা বুঝতে পারবে। তো এগুলোকে এখন থেকে, আজ থেকে শুরু করো। এটা বললাম যেটা, যে লাইফে অপশনস কম। আমি যদি রেলের পরীক্ষার কথা বলি, বলতে পারো তুমি লাইফে যে কোনো কিছু, অন্য যে কোনো পার্ট দিয়ে বলতে পারো, সব ক্ষেত্রে রেজাল্ট একটাই, ওই একই জিনিস আসবে, যে আলটিমেট আমাদেরকে অপশনস কমাতে হবে। মানে ধরে নাও এরকম ব্যাপারটা, যে ধরো আমি শিয়ালদা থেকে ট্রেনে উঠে কৃষ্ণনগর যাবো, শিয়ালদা থেকে কৃষ্ণনগর 2 ঘন্টার জার্নি। কৃষ্ণনগর লোকাল কেমন ভিড় হয় সবাই আমরা মোটামুটি জানি। তো শিয়ালদা থেকে উঠে কৃষ্ণনগর বা বনগাঁ যাই বলো না কেন আমরা যাবো। তো শিয়ালদা থেকে উঠে দেখলাম কম্পার্টমেন্ট পুরো ফাঁকা, পুরো ফাঁকা ট্রেন, পুরো ফাঁকা কম্পার্টমেন্ট। গিয়ে আমার মনে হলো না এই জায়গাটা একটু বসি, গিয়ে যে বসলাম, বসে মনে হলো আচ্ছা এদিক থেকে তো দমদম যেই ট্রেনটা ক্রস করবে ঘুরবে তখনই তো এদিক থেকে রোদ চলে আসবে জানলা দিয়ে, না এই পাশে বসা যাবে না, গায়ে রোদ লাগবে সারাক্ষণ ধরে, ও পাশটায় চলে যায়। তুমি এবার গিয়ে পাশে একটা সুন্দর করে বসলে, বেশ ঠিক আছে, আর কোনো অসুবিধা নেই, রোদ তো আসবে না, ব্যাস পুরো ফিট। দিয়ে পাশে তাকিয়ে দেখলে জানলার উপরে কি পানের পিক ফেলে রেখে গেছে, পান খেয়ে পিক ফেলে রেখে গেছে, না বসা যাবে না, টুক করে হাত লেগে যেতে পারে, গায়ে পানের লেগে যেতে পারে। আমি নিজে পান খাই না, লোকের পানের পিক আমার গায়ে লাগবে, এখানে বসা যাবে না, চলো ওইদিকে আবার একটা সিট নিয়ে বসলে জানলার পাশে, এবার ঠিক আছে, রোদও আসবে না, পানের পিকও গায়ে লাগবে না, এবার পুরো ঠিক সুন্দর, বেশ হেলান দিয়ে বসেছি। উপরে দেখে দেখলে ফ্যানটা চলছে না, মানে ফ্যান চললেও হাওয়া হচ্ছে না, আবার ওটাকে চেঞ্জ করে গিয়ে আর একটা জায়গায় বসতে। সেই একই তুমি সন্ধ্যে ধরো 5:30, 6টা, 6:30 নাগাদ তুমি দমদম থেকে কৃষ্ণনগর ট্রেন ধরছো, দমদম থেকে, এই লাইনটা চেনো তো মোটামুটি, কেউ আছো এই লাইনটা চেনো এরকম? দমদম থেকে ট্রেন ধরবে, কৃষ্ণনগর যাবে, কৃষ্ণনগর লোকাল ধরছো। তো তখন তো তোমার অবস্থা কি হবে, যে কোন রকম ঘেমে নিয়ে একটু এদিক ওদিক এদিক ওদিক করে ভেতরে একটু দাঁড়াতে পারলে, দরজার কাছে দাঁড়ানো যাবে না, তাহলে বারবার একদিকে একবার ঠেলবে, ওটার সময় আর একবার ঠেলবে, তো তুমি তো চিড়ে চ্যাপটা হয়ে যাবে। কোন রকম গিয়ে এটা ওই গলির ভিতরে গিয়ে দাঁড়ানোর জায়গা পেলে, কোন রকম দাঁড়িয়ে ব্যাগটাকে রাখলে, পকেট থেকে রুমাল বের করে ঘামটা মুছছো, যা যা হয়েছে ঠিক আছে, এই চলো এইভাবে চলবে। তারপরে যদি হয় কল্যাণী ফল্যাণী চাকদা কোথাও গিয়ে যদি জায়গা পাই বসবো, রানাঘাট গিয়ে তো পাবো, চাকদা গিয়ে তো পাবো, তখন গিয়ে বসবো। তুমি দেখলে টুক করে বেলঘরিয়া ছাড়ালো, একটা লোক উঠে পড়লো, যে সোদপুর নামবে একটা লোক, বেলঘরিয়া ছাড়লো আর অন্য উঠলো, আর তুমি টুক করে জায়গায় বসে পড়বে 4 নম্বর সিটে। লোকাল ট্রেনের 4 নম্বর সিট চেনো নিশ্চয়ই, অর্ধেকটা বসেছে আর অর্ধেকটা বাইরে রয়েছে, তারপরেও তোমার কোনো অভিযোগ নেই, আর কোনো অভিযোগ নেই। কিন্তু ভাবো একবার ফাঁকা কম্পার্টমেন্টে তোমার কি এমন ছিল। এখানে এসো পড়াশোনাতে, তুমি ধরো অঙ্কের জন্য 4 জন ইউটিউবে ভিডিও দেখো, রিজনিং এর জন্য 4-5 জনকে ইউটিউবে ভিডিও দেখো, তাহলে তোমার সাকসেস রেট কমবে। তুমি অঙ্কের জন্য 2-3টে বইকে ফলো করছো, তোমার সাকসেস রেট কমবে। আমি বলবো একটা বইকে 10 বার করে পড়ো, 10টা বইকে একবার করে পড়ো না, একটা বইকে 10 বার করে পড়ো, 10টা বইকে একবার করে পড়ো না। ইউটিউবে ভিডিও দেখছো, কাউকে ফলো করছো, কাউকে এরকমই করছো, একজনকে করো, ম্যাক্সিমাম 2জনকে, যে এই লোকটা পাটিগণিত ভালো করায়, এই লোকটা বীজগণিত ভালো করায়, ঠিক আছে, এই লোকটা শুধু ম্যাথ করায়, এই লোকটা ম্যাথ রিজনিং দুটোই করায়, ঠিক আছে, দুটোই, এই লোকটাও পাটিগণিত করে, এই লোকটাও পাটিগণিত করে, দেখো না, তাহলে এর মধ্যে যে কোনো একজনকে চুজ করো। বোঝাতে পারলাম? কালকে যদি 2জনের জায়গায় তৃতীয় কাউকে ভালো লাগতে শুরু করে, তাহলে বলবো এই 2জনের মধ্যে যে কোনো একজনকে বসিয়ে দাও, যে কোনো একজনকে বসিয়ে দাও। লাইফে যত অপশনস কমাবে তোমার সাকসেস রেট তত বাড়বে। ভাবো না একবার, তুমি দোকানে জামা কিনতে গেছো, একসঙ্গে 20টে জামা বের করে দিয়েছে, তুমি পছন্দই করতে পারবে না, প্রথমে তুমি এলিমিনেট করতে হবে, এটা ভালো না, এটা কালার পছন্দ হচ্ছে না, এটা কেমন যেন বড় বড় চেক, বাদ দিয়ে দেখবে তাও 7-8টা থেকে যাচ্ছে। বাবা একটা জামা কিনে দেবে,
তারপরেও দিয়ে বাদ দিয়ে তাও দেবে 4টে, এই 4টে ভালো লাগছে, এই 4টের মধ্যে কোন একটা দেখো, তুমি আর কোন রকম পছন্দ করতে পারবে কি, মানে খুব অবাস্তব কথা বলছি, মানে এই ঘটনা কি শুধু আমার সঙ্গে ঘটেছে না তোমাদের সাথেও ঘটে, মানে এই যে কটা এক্সাম্পল বললাম, মানে এইগুলো কি সবই অবাস্তব, মানে তোমাদের সাথে ঘটে এরকম, না শুধু আমার মানে আমিই জানি এইগুলো, তোমাদের লাইফে এরকম কোনো ব্যাপার নেই যে আমায় 20টা জামা বের করে দিল, আমি ওখান থেকে একটা জামা বেছে নিই, আমি ট্রেনে ফাঁকা কম্পার্টমেন্ট দেখলাম, আমি একবারই গিয়ে একটা সিটে বসি আর ওখানে, এরকম কি ব্যাপার? আচ্ছা মনে হচ্ছে আমার সাউন্ড তাহলে তোমাদের কাছে পৌঁছাচ্ছে না, ঠিক আছে নেটওয়ার্কের প্রবলেম তাহলে, ঠিক আছে চলো এই পর্যন্ত রাখলাম তাহলে। আগামীকাল কিসের ক্লাস রয়েছে না স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস, মানে জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স। তো আগামীকাল রাত 8টা থেকে ক্লাস থাকবে স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস, প্রত্যেকে ঠিক রাত 8টাতে জয়েন করে যেও, ঠিক আছে। আর এই ব্যাপারগুলো আমি গতকালও বারবার বলেছিলাম যে নিজে যে জীবিত এটা বারবার প্রমাণ করো, বারবার প্রমাণ করো, তুমি একবার শুয়ে পড়ে থাকলে কেউ তোমাকে পা দিয়েও নাড়িয়ে দেখবে না, কথাগুলো শুনতে খারাপ লাগতে পারে, তোমার ধরো প্রতিদিনের মাথা ব্যথা হয়, সন্ধ্যাবেলা হলে প্রতিদিন মাথা ব্যথা হয়, দেখো তোমার বাড়ির লোকের হেভি টেনশন, কি হলো মেয়েটার, ছেলেটার কি হলো, এরকম কেন হচ্ছে, যে ডাক্তার দেখালো অনেক কিছু করলে এইভাবে 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর চলছে, এই এখনো যদি তোমার মাকে বলো মা সন্ধ্যাবেলা খুব মাথা ব্যথা করছে, যা গিয়ে একটু শুয়ে থাক, ঘরটার আলোটা বন্ধ করে দে, আমি একটু পরে চা নিয়ে যাচ্ছি, তো খেয়ে নে, দেখ একটু পরে ঠিক হয়ে যাবে, আর সেই টেনশন হচ্ছে না, কারণ তোমার এই ব্যাপারটা সয়ে গেছে। তো এটা করো না, আমি বলবো প্রতিদিন এটাকে প্রমাণ করো, তোমার একই জিনিস হয়ে গেলে সবাই যে বললাম মায়ের কথা বললাম মা, আর অন্য কোনো কিছু হলে তো বুঝতে পারছো, আমি তো এই কথাগুলো বলেছি অ্যাডমিশনের রেসপেক্টে। আমি অঙ্কের ক্লাস রয়েছে, তো রবিবার দিন রয়েছে অঙ্কের ক্লাস, আগামীকাল শনিবার স্ট্র্যাটেজি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস, রবিবার রাত 8টা থেকে অঙ্কের ক্লাস রয়েছে, এই অঙ্কের ক্লাসে আমি এগুলো নিয়ে ডিটেলসে তোমাদের সাথে ডিসকাস করব। আগামীকাল স্ট্র্যাটেজি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস, ক্লাস কেমন হবে না হবে সে তো তোমরা বলবে, আমি শুধু এটুকু বলতে পারি যে যে পিডিএফ নোটসটা তোমাদের কাছে যাবে সেটা তোমার কাছে সম্পত্তি মনে হবে, অ্যাসেট মনে হবে, মানে আমরা দেখো স্ট্যাটিক যে কারেন্ট অ্যাফেয়ার্স এর সব থেকে বড় সোর্স অনলাইন অফলাইন সবকিছু রয়েছে, আমি যে 4টে পয়েন্ট বলবো যেটা তুমি কোথাও একসঙ্গে পাবে না, তার মধ্যে নাম্বার 1 অথেন্টিকেশন বা জেনুইন, যে কতটা অথেন্টিক কতটা জেনুইন। ডেফিনেটলি ওয়েবসাইটে কিছু কিছু জায়গায় তাদেরকে চোখ বন্ধ করে ভরসা করা যায়, কিন্তু এমন কিছু জায়গা রয়েছে তুমি সেগুলোকে না জানো বা না বোঝো, কিছু ভুল ইনফরমেশন তুমি পড়ে মুখস্থ করে নিয়ে, 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট যেটা, যে সবকিছু একসঙ্গে এক জায়গায় পাও, এটা তুমি কোন একটাতে পাবে না। আমি ধরে নিচ্ছি যে ধরো নোবেল প্রাইজ এই মুহূর্তে কারেন্ট টপিক, নো ডাউট 1 সপ্তাহ 10 দিন আগে নোবেল প্রাইজ নিয়ে ঘোষণা হয়েছে, খুব বেশি এরকম 10 দিন হবে, তার বেশি বোধ হয় না, 2 সপ্তাহ এখনো হয়নি। তো নোবেল প্রাইজ নিয়ে তুমি এবছরের নোবেল প্রাইজ তুমি সার্চ করে দেখো, হাজার একটা ওয়েবসাইট, হাজার একটা সোর্স তোমার কাছে পেয়ে যাবে, কিন্তু এর সাথে সাথে অনেকগুলো জায়গা রয়েছে নোবেল প্রাইজ কবে থেকে শুরু হয়েছিল, কার নামে নোবেল প্রাইজ রয়েছে, নোবেল প্রাইজ যখন শুরু হয়েছিল কতগুলো সাবজেক্টের উপর নোবেল প্রাইজ দেওয়া, নতুন কোন সাবজেক্ট অ্যাড হয়েছে, কোথা থেকে অ্যাড হয়েছে, সবগুলো কি একটাই দেশ বা একটাই প্লেস থেকে দেওয়া হয়, একটাই অর্গানাইজেশন থেকে দেওয়া হয়, না একাধিক অর্গানাইজেশন, তাহলে তাদের নাম কি, কোন ব্যক্তি, কোন এক ব্যক্তি 2টো বিষয়ে নোবেল প্রাইজ পেয়েছে, কোন সংস্থা 2বারেরও বেশি নোবেল প্রাইজ পেয়েছে, প্রথম ভারতীয় নোবেল প্রাইজ, প্রথম এশিয়াতে নোবেল প্রাইজ কে পেয়েছে, এই সমস্ত কিছু মানে এবছরের নোবেল সহ এই সমস্ত ইনফরমেশন তুমি একবারে পাবে না, ডেফিনেটলি পাবে, তোমাকে বারবার সার্চ করতে হবে, বারবার রিসার্চ করতে হবে, তবে তুমি গিয়ে ওই ডেটাগুলো একসঙ্গে এক জায়গায় পাবে। নাম্বার 2, নাম্বার 3, বাংলা ইংলিশ দুটো ভাষাতে একসঙ্গে থাকবে, বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতে একসঙ্গে এক জায়গায় থাকবে, দুটো ভাষাতে,
যেটা তুমি অন্য কোনো সোর্সে পাবে না, না কোনো অফলাইনে বই বা কোনো ম্যাগাজিন, না অনলাইনে কোনো সোর্স। কোনো জায়গাতে তুমি একসঙ্গে এক জায়গাতে দুটো সাবজেক্টেরই একসঙ্গে পাবে না। নাম্বার 4, ধরে নাও অনেকগুলো কারণ আমার তো টপিকের কমতি নেই, সেটা কারেন্ট অ্যাফেয়ার্স বলো বা স্ট্র্যাটেজি। কারেন্ট অ্যাফেয়ার্স বলে যে বললাম নোবেল প্রাইজ, প্যারা অলিম্পিক, রিসেন্ট ঘটনা, আইপিএল, সব নোবেল প্রাইজের মধ্যে। এমনকি ধরে নাও যে দাদা সাহেব ফালকে, পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, বা তোমার ওদিকে ভারত রত্ন মনে হয় লাস্ট 2024-এ দেওয়া হয়েছে, 2025-এ এখনো পর্যন্ত কোনো কিছু নেই। তো সবই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যেই রয়েছে। নেক্সট যেটা বলার, তোমার স্ট্যাটিক জিকে কি? স্ট্যাটিক জিকের মধ্যে মূলত ধরো আমাদের বিভিন্ন উপরাষ্ট্রপতি, উপপ্রধানমন্ত্রী, মূলত এই জায়গাগুলো থেকে ভীষণ কোশ্চেন করে, তাই না? লালকৃষ্ণ আদবানি কততম উপপ্রধানমন্ত্রী ছিলেন? অনেকে দেখো বলতে পারবে না। আমি যদি সাবজেক্ট এক্সপার্ট নই, আমাকে জিজ্ঞাসা করলে আমি বলতে পারবো না, কিন্তু আমার মতো অবস্থা বোধহয় অনেকে রয়েছে। আমার মতো অবস্থা হলে তোমার চলবে না, কারণ আমি তো রেলের পরীক্ষা বসতে যাব না, তাই না? তো এই ব্যাপারগুলো, তো এই যে এই ঘটনাগুলো, এগুলো সব আমাদের স্ট্র্যাটেজিকের মধ্যে। এছাড়া বিভিন্ন রাজ্য, যে যেগুলো রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের রাজ্য প্রাণী, রাজ্য পশু, রাজ্য পাখি, রাজ্য ফুল, এরকম প্রত্যেকটা রাজ্যের রয়েছে বিভিন্ন রাজ্যের ডান্স, বিভিন্ন রাজ্যের উৎসব, বিভিন্ন মন্দির মসজিদ, বড় বড় পাখিরালয়, অভয়ারণ্য, এই সমস্ত কিছু আমাদের স্ট্র্যাটেজিকের মধ্যে। তো এগুলো তুমি সব একসঙ্গে এক জায়গায় পেয়ে যাবে একটা চার্টের মধ্যে করে। আমি যদি উপপ্রধানমন্ত্রী বলি, তাহলে তোমার র্যাঙ্ক অনুসারে থাকবে, নাম, তাদের নাম, কোন পার্টি থেকে বিলং করতেন, ডিউরেশন, কোন টাইম থেকে পর্যন্ত ছিলেন, কোন টাইম থেকে কোন টাইম পর্যন্ত ছিলেন। যে আমাদের যদি এরকম বলে দেয় যে এরকম যে কোন একজনের নাম, যে এই ব্যক্তি উপরাষ্ট্রপতি ছিলেন নিচের কোন সময়কালে, দিয়ে 4টে অপশন দিল, 1973 থেকে 1977, 1966 থেকে 1971, 1996 থেকে 1999, বিভিন্ন রকম। তো এগুলো না জানো তুমি করতে পারবে না। এবং সব থেকে বড় কথা, যেটা 4 নম্বর পয়েন্ট বলছিলাম, এর মধ্যে মার্ক করা থাকে। আমি যদি বলি রামসার সাইট, এই মুহূর্তে বোধহয় 90-95 সামথিং কিছু রয়েছে। আমি আবারও বলছি, আমি সাবজেক্ট এক্সপার্ট নই, আমি এই ব্যাপারগুলো জানি না। 90-95 কিছু একটা হবে। জিআই ট্যাগ অনেকগুলো রয়েছে, তো এর মধ্যে কি সবগুলো ইম্পর্টেন্ট? একদমই না। তাহলে ওখানে থেকে মার্ক করে দিচ্ছে যে কিছু গ্রিন কালার করে দিয়েছে যেগুলো সুপার ইম্পর্টেন্ট, মানে তুমি এগুলো না পড়ে এক্সাম হলে যাবে না। তারপরে কিছু ইয়েলো মার্ক করে দিয়েছে যে যেগুলো যদি তুমি গ্রিন মার্কের গুলো পড়ে নিতে পারছো, এবার তুমি ইয়েলো গুলো পড়ো। দেন দেখবে একটা স্কাই কালার করে দিয়েছে, এগুলো তৃতীয় গুরুত্বপূর্ণ জায়গা। আর বাকিগুলো কোনো কালার করা নেই। তোমার কাছে সবই থাকলো, তোমার ক্যাপাসিটি অনুযায়ী তুমি পড়ো, এরকম ব্যাপার। তো কালকে তোমার কাছে এই যে স্টাডি মেটেরিয়াল, সেটা তোমার কাছে একটা অ্যাসেট মনে হবে। আমি আমার মতো করে বললাম, আমি সবসময় যে সঠিক তাও তো নাও হতে পারি। এগুলো আমি তোমার থেকে ফিডব্যাক নেবো, কালকে তোমার থেকে জানবো যে হ্যাঁ আমি কতটা কি সত্যি বললাম বা কি বললাম। ঠিক আছে, তাহলে চলো এই পর্যন্ত রাখলাম। তাহলে আবারও বলছি, নিজেকে প্রতিদিন প্রমাণ করো, এটা দরকার রয়েছে। আমরা মানুষ, অন্যান্য প্রাণীর মতো আমাদের সারাদিনের এই চাহিদা না যে সারাদিন খেতে পেলাম, খাওয়া হয়ে গেল, চলে এবার একটা ভালো জায়গা থেকে ঘুমিয়ে পড়লাম। ব্যাপারটা সেরকম না, আমাদেরকে প্রতিদিন প্রমাণ করতে হয়। তুমিও নিজেকে প্রতিদিন প্রমাণ করো। যেদিন প্রমাণ করা বন্ধ করে দেবে, সেদিন থেকে তুমি মৃত। জানি না আমার কথাগুলো খারাপ লাগলো না কি, বা কিভাবে নিলাম জানি না, তবে একটু যদি বুঝতে পারো, ইনার মিনিং গুলো বুঝতে পারো, তাহলে ডেফিনেটলি তুমি এগোতে পারো। থ্যাংক ইউ সবাইকে। 10টা বাজে, আমি এই পর্যন্ত রাখলাম। আগামীকাল ঠিক রাত 8টা থেকে ক্লাস শুরু হবে, স্ট্যাটিক জিকে ও কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস। থ্যাংক ইউ, গুড নাইট, ভালো থেকো।